সো আমরা যেটা বলতেছি মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্ট এন্ড ইভালুয়েশন ইউজিং সাইকিট লার্ন, ঠিক আছে? তো এখানে দুইটা টাইপ দেখানো হয়েছে, একটা হলো যে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, যেখানে অ্যাকচুয়ালি এগুলো 4 ধরনের টাইপ, মেশিন লার্নিং 4 ধরনের। তো আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনারা হয়তো নাম শুনছেন এমএল অপস। এমএল অপস আলাদা, এমএল ডেভস আলাদা, হ্যাঁ? আমরা যেটা শিখতেছি এটা হলো যে ডেভস, মানে মেশিন লার্নিং ডেভেলপমেন্ট। আর একটা যেটা এমএল অপস, ওইটা ডিফারেন্ট একটা ক্যাটাগরি, ওইটা হলো যে মেশিন লার্নিং অপারেশন। তো এমএল অপসটা লাগে হলো যে ডাটা সায়েন্সে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স নিয়ে আরো মোর ক্লাসিফিকেশন অ্যানালাইসিস করে, মোর অ্যাডভান্স কাজ করে, তাদের জন্য এটা লাগে। যেমন কম্পিউটার ভিশন থেকে শুরু করে যা যা রিলেটেড যে কাজগুলো আছে, ইমেজ ক্লাসিফিকেশন অ্যানালাইসিস, ওই ধরনের যে বড় বড় যে কাজগুলো আছে, ওই ধরনের কাজগুলোতে এমএল অপস ইউজ করা হয়। আহ আমাদের এখানে ডাটা রিলেটেড যেগুলো, এগুলোতে এমএল ডেপস ইউজ করা হয়, হ্যাঁ? তো আমরা অ্যাকচুয়ালি যেটা শিখতেছি এটা হলো যে এমএল ডেপস, যেটা হলো যে মেশিন লার্নিং ডেভেলপমেন্ট। আনসুপারভাইজ লার্নিং এর অনেক টাইপ আছে, যার ভিতরে ক্লাস্টারিং এন্ড অ্যাসোসিয়েশন আর মোস্ট অফ দি প্রাইম টাইপস, ঠিক আছে? তো এদের ভিতরে ক্লাস্টারিংটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। ডেটার ভিতরে যখন অনেক কেওস থাকে, ঠিক আছে, ডেটার ভিতরে যখন অনেক অনেক কেওস থাকে, একটা ডেটার সাথে আরেকটা ডেটার ভিতরে অনেক বিস্তর পার্থক্য থাকে, তখন আমরা মেইনলি ক্লাস্টারিং অ্যানালাইসিসটা করি। ক্লাস্টারিং এর মাধ্যমে বিভক্ত করা, ক্লাস্টারিং মানে কি ভাগ করা। তো ক্লাস্টারিং এর মাধ্যমে আমরা বিভক্ত করে থাকি। তো আমরা এইগুলো সম্পর্কে, আপনারা যারা আছেন তারা একটু এগুলো সম্পর্কে জানার জন্য লিঙ্ক দিয়ে আছে, গুরু 99। এছাড়া আপনারা যদি আরো কিছু জানতে চান আপনারা জানতে পারেন, ঠিক আছে? আরো অন্যান্য এর থেকেও ভালো কিছু সাইট আছে। তো ক্লাসিফিকেশনের জন্য লাইব্রেরি গুলো ইনস্টল করা হয়েছে, যা যা আছে এই লাইব্রেরি গুলো নিয়ে আসছে। আজকের আমরা কিছু দেখবো, নতুন কিছু দেখবো। নতুন হইলো যে আহ, কিছু গ্লোবাল ডেটা সেট আছে, পেটেন্ট করা ডেটা সেট, ঠিক আছে? আমি এর আগে দেখাইছি কি এই ধরনের পেটেন্ট ডেটা সেট, যেগুলোকে জাস্ট কল করলে হয় এই ধরনের। আমি কি দেখাইছি এই ধরনের? হ্যাঁ দাদা, টাইটানিক। দেখাইছেন লোড আইডি টাইটানিক দেখাইছেন, না? টোটাল আইডি। ওকে, Penguins. টাইটানিকের ডেটা আছে। Titanic আইরিশ penguin. আইরিশ ডেটা সেট কি দেখাইছি আপনাদের? আইরিশ, হ্যাঁ দেখানো হয়েছিল। হ্যাঁ দাদা আইডি দেখাইছেন। ওই যে পাতা হ্যাঁ হ্যাঁ পাতাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ লিফ হ্যাঁ। লিফ পেটাল। তো হ্যাঁ, তো আমাদের এখানে গ্লোবাল ডাটা সেট দিয়েও কাজ করব। যদি আমাদের কোনো ডাটা সেট থেকে থাকে, দেখি আমাদের আসলে কোন ডাটা সেট থেকে, ওইটার কোন ডাটা সেট, স্পেশালি ওইটার কোন ডাটা সেট আছে কি নাই। যদি থেকে থাকে তাহলে আমরা ওই ডাটা সেটটা আমরা দেখবো আর কি। না, হার্ট ডাটা সেট আছে, মানে ওই যে যে হার্ট অ্যাটাক যে হয় না, ওই হার্ট অ্যাটাকের উপর একটা ডেটা সেট আছে, ওইটা দেখবো। আর তার সাথে সাথে আজকে লোড আইরিশ ডাটা সেটটা দেখবো। ওকে, সবার আগে লোড আইরিশ ডাটা সেটটা কিভাবে করে? এসএনএস দিয়ে করে। এসএনএস টা কি? সিবন, তাই না? এসএনএস দিয়ে আমরা লোড ডাটা সেটটাকে লোড করছি। আইরিশ ডাটা সেটটা চেক করতেছে, 150টা এবং 5টা রো আছে, যেটার ভিতরে কয় ধরনের ডেটা আছে? মোট মোস্ট প্রবাবলি 3 ধরনের পাতার উপর নির্ভর করে কাজগুলো করা হয়েছে। কি কি? সেটোসা, বার্জিনিকা, আরেকটা কি যেন নাম আছে, হ্যাঁ? তো আমরা এগুলো দেখবো এখানে। Versicle. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সিকালার এই ধরনের কিছু একটা আছে। সো এই জায়গায় পেয়ার প্লট দিয়ে, ও যে এর আগে যেরকম চেক করছে এইভাবে চেক করতেছে আর কি, হ্যাঁ? এই যে পেয়ার প্লট। এখন আপনি বলতে পারেন যে লাস্ট ক্লাসে তো পেয়ার প্লট শেখানো হয় নাই। পেয়ার প্লটটা আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার পুরো একটা বক্স পড়ছেন, ওই বক্সের ভিতরে আমরা এই যে এইভাবে মিলাইতেছিলাম না, এ ধরনের কিছু গ্রাফ করছিলাম, কোরিলেশন টাইপের কিছু গ্রাফ ছিল, তাই না? ওই ধরনের। তো ওই গ্রাফ গুলোতে এটা হলো যে পেয়ার প্লটে সবগুলো ডাবল ডাবল থাকে না, ওইখানে দেখবেন যে ওইটার এটার ভিতরে কি পার্থক্য আমি একটু আপনাদেরকে বলি। লাস্ট যে কোরিলেশন গুলো করছিলাম, ওইখানে এই ধরনের একটা গ্রাফ ছিল যেখানে ভাগ করা ছিল, প্রত্যেকটা বক্সে এক একটা গ্রাফ ছিল, তাই না? এখানে 1, এখানে 2, এখানে 3। আমার আসলে বাসায় মাউস প্যাড নাই, তো লিখতে একটু অসুবিধা হচ্ছে।
2 3 4 এখানে অ্যাকচুয়ালি মূলত পেয়ার প্লটের ক্ষেত্রে এভাবে ডিভাইড করা থাকে। গ্রাফটা এখান থেকে শুরু হয়, প্রত্যেকটারই প্রত্যেকটার সাথে একটা ম্যাট্রিক্স আর কি। হ্যাঁ, এটার সাথে এটা মিলানো বা এটার সাথে এটা মিলানো বা এটার সাথে এটা মিলানো, হ্যাঁ, এই ধরনের আর কি। হ্যাঁ, তো বাট আগের যে গ্রাফটা ছিল ওইখানে এই ধরনের ভাগ করা ছিল না, এখানে সবগুলো ডাবল ডাবল করা আছে। এটা যেটা আছে এটা দেখবেন যে নিচে এখানে দিয়ে আছে, এখানেও সেম গ্রাফটা দিয়ে আছে। আবার এটা যেটা আছে এটা দেখবেন যে এখানে গ্রাফটা দিয়ে আছে, এটারটা এখানে দিয়ে আছে, এটারটা এখানে দিয়ে আছে। মানে কি এখানে যে গ্রাফটা আছে উল্টা ভাবে সেম ভাবে আরেকটা গ্রাফ দিয়ে আছে, কিন্তু বোথ আর মোস্টলি না, তারা 100% সেম। তারা জাস্ট একটা হলো যে ভার্টিক্যাল ভাবে একটা গ্রাফ দেখাচ্ছে আর একটা হরিজন্টাল ভাবে গ্রাফ দেখাচ্ছে, বুঝতে পারছেন? বাট পেয়ার প্লটে হয় কি যে একটা গ্রাফই থাকে, এখানে এই ধরনের ডুপ্লিকেট গ্রাফ থাকে না পেয়ার প্লটের ক্ষেত্রে, বুঝতে পারছেন? তো আমরা যে আজকের যে গ্রাফটা দেখতেছি এটা দেখতে নতুন হইলেও আমরা এটা নিয়ে পড়াশোনা করছি। তো এইখানে আমাদের পেয়ার প্লটটা দেখেন, এখানে কোনো ইয়া নাই, সেজন্য এগুলো এটা কোনাকুনি আকারে, মানে ত্রিভুজ ত্রিভুজের মতো আর কি। হ্যাঁ, তো স্পিসিস দিয়ে আছে সেটোসা, বার্জিকাল আর বার্জিনিকা। কিউটা দিয়ে চেক করতেছে আর কি কি অবস্থা। আপনার কি মনে হয় এর ভিতরে সবচেয়ে কমন কোনটা হওয়া উচিত? দেখেন, সবচেয়ে বেশি কমন হলো যে এটা না, সেপালুইড দিয়ে। সেপালুইড দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারছি সবগুলো কাছাকাছি, তাই না? আর এদের ভিতরে সবচেয়ে বেশি সিমিলার কোনটা এখান থেকে বোঝা যাচ্ছে না সেপালুইড দিয়ে কোনটা, বার্সিকালার এন্ড দি বার্জিনিকা, ঠিক আছে? বা পেটাল লেংথ দিয়ে কিন্তু এই জিনিসটা আইডেন্টিফাই করা যায় না। তো পেটাল লেংথ পেটাল উইথ দিয়ে এই জিনিসটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, বাট সেপাল উইথ দিয়ে আর সেপাল লেংথ দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। যে what can we identify? We can identify that Versicolor and Virginica, uh, Versicolor and Virginica both are almost similar, but Setosa has some different category. ঠিক আছে, আমরা এইভাবে সুন্দরভাবে ইয়ে করতে পারি। তো এখানে কি করা হয়েছে, নাল ভ্যালু চেক করছে। তো কিছু অ্যালগোরিদম আছে যে অ্যালগোরিদম গুলো যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তাদের একটু বুঝতে অসুবিধা হবে স্বাভাবিকভাবে। তো কিছু অ্যালগোরিদম আছে ক্যানিয়ারেস নেইবার, আর এই ধরনের অনেক ধরনের অ্যালগোরিদম আছে। হ্যাঁ, তো এখানে মোস্ট প্রবাবলি কেএনএন অ্যালগোরিদম দিয়ে করা হয়েছে, আরো কয়েকটা মনে হয় অ্যালগোরিদম দেখানো হয়েছে। এটা এটা হলো যে নর্মালাইজেশন, নতুন একটা জিনিস শিখবো আমরা। নর্মালাইজেশন তো অনেকের কাছে খুব পরিচিত হওয়ার কথা। এটা হলো যে এই যে কি বলে ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্স। আর দিস ইজ যে এসবিএম, সাপোর্ট ভেক্টর মেশিন আছে। ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং নিয়ে কথা বলছে। ডি এখানে কি ট্রি আছে? ডিসিশন ট্রি, ডিসিশন ট্রি মনে হয় নাই। এসবিসি আছে। লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস আছে। ট্রি আছে, ডিসিশন ট্রি আছে। মোটামুটি র্যান্ডম ফরেস্টও আছে। হ্যাঁ, ভালো ভালো, এখানে মোটামুটি এই কয়টা অ্যালগরিদমই আছে আমাদের। তো আমরা মূলত এখান থেকে কোনটা শিখতেছি আসলে, আমরা রিগ্রেশন অ্যানালাইসিসটাই মোস্টলি আমরা শিখতেছি আর কি। রিগ্রেশনের কোন পার্টটা, ক্লাসিফিকেশন, সুপারভাইজ লার্নিং এর ক্লাসিফিকেশনটা আমরা শিখতেছি। রিগ্রেশনটা অলরেডি আমাদের ডান, যেটা লিনিয়ার রিগ্রেশন পার্টে, ওটা অলরেডি আমরা শেষ করছি, ঠিক আছে? তো আজকে ক্লাসিফিকেশন শিখতেছি। তো আমরা আজকের আইরিশ ডেটা সেটকে আমরা এই কি বলে আইরিশ ডাটা সেটের উপরে আমরা মেশিন লার্নিং ডেভেলপ করব, ঠিক আছে, ক্লাসিফিকেশন অ্যানালাইসিসের মাধ্যমে। তো এটার জন্য কি কে নিয়ারেস্ট নেইবার নেওয়া হয়েছে। কে নিয়ারেস্ট নেইবার, কেএনএন এর কাজ কি? কে নিয়ারেস্ট নেইবার ইজ এ মেশিন লার্নিং অ্যালগোরিদম। এগুলো প্রত্যেকটা অ্যালগোরিদম। আপনি যে লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করছেন, দিস ইজ অলসো এ ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদম, ঠিক আছে? মেশিন লার্নিং অ্যালগোরিদম দ্যাট ইউজেস এ ডেটা পয়েন্ট প্রক্সিমিটি, data point এর proximity check করে to other data points to make predictions. It can be used for classification or regression tasks, but mostly আমরা এটাকে as a classification analysis হিসেবে এটাকে আমরা ধরে থাকি। And it's a non-parametric
সুপারভাইজ লার্নিং ক্লাসিফায়ার, ইটস এ অফিসিয়াল ক্লাসিফায়ার, ঠিক আছে। এখানে যেটা বলছে যে লিনিয়ার যেটা বলছে বা রিগ্রেশন যেটা বলছে, এটা অ্যাকচুয়ালি ভুল বলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সে অনেক কিছু ভুলই বলে থাকে। অ্যাকচুয়ালি ইটস এ ক্লাসিফায়ার, মানে ক্লাসিফিকেশন অ্যানালাইসিস। তো কেএনএন এ আমরা কি চিন্তা করি, এই ছবিটা ভালো করে দেখা যায় তো, ছবিটা একটু বড় হলে ভালো হতো, আমরা একটু দেখি আসলে বড় হয় কিনা। ওকে, বোঝা যাচ্ছে এটা। এইখানে দেখেন ক্যানিয়ারিস নেব, এটা কি বড় করে, হ্যাঁ বড় হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে। এটাকে অন্য জায়গায় নিয়ে দেখি। ওকে, আচ্ছা, ক্যানিয়ারিস নেবরের কাজটা কি? এখানে যে কাজটা, আমরা কে, কে মানে কি, আমরা কোন একটা মান নিচ্ছি, কোন একটা কনস্ট্যান্ট নিচ্ছি এক থেকে যতদূর পর্যন্ত, ঠিক আছে। তো নিয়ারেস্ট নেবর মানে কি, আমার সবচেয়ে নিয়ারেস্ট, আমার সবচেয়ে কাছাকাছি কোন নেবরটা আছে ওইটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে, ক্লাসিফাই করা, আইডেন্টিফাই করা, ঠিক আছে। তো সে আমার ধরেন যে দুইটা ডেটা সেট আছে, ক্লাস এ ক্লাস বি, এদের ভিতরে সবচেয়ে বেশি নিয়ারেস্ট পয়েন্ট কোনটা ওইটাকে ফাইন্ড আউট করা, এবং ওইটা কোন কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে আসছে এটা ফাইন্ড আউট করা, ঠিক আছে। তো এখানে দেখেন কে ইকুয়াল টু 3, কে ইকুয়াল টু 7, কোনটা সবচেয়ে বেশি কাছাকাছি, কে ইকুয়াল টু 3। বাট এখানে কে 7 দিয়ে কি বোঝানো হচ্ছে, এটাকে 7 বার রান করা হয়েছে, কে 1 প্রপার্টি দিয়ে রান করা হয়েছে, কে 2 প্রপার্টি দিয়ে রান করা হয়েছে, কে 3 প্রপার্টি দিয়ে রান করা হয়েছে, এভাবে কন্টিনিউয়াসলি কে 7 পর্যন্ত রান করা হয়েছে। এখন আপনি বুঝবেন কিভাবে যে এই জিনিসটা রান করবেন কিভাবে, এটা অটোমেটিক্যালি আমাদের মেশিন লার্নিং এ এটা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করা যায় পাইথন দিয়ে, স্পেসিফিক্যালি পাইথন দিয়ে এটা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। বাট অন্যান্য টুলস দিয়ে আইডেন্টিফাই করা যায় কিনা আমি এটা বলতে পারতেছি না, ঠিক আছে। তো এখানে যে কে ইকুয়াল টু 3টা, এইখানে মোস্ট অফ দি নিয়ারেস্ট নেইবর বোথ বিটুইন দি ক্লাস এ এন্ড ক্লাস বি। সো আমাদের কে নিয়ারেস্ট নেইবরের ক্ষেত্রে, কে এন এন অ্যালগোরিদমের ক্ষেত্রে নিয়ারেস্ট নেইবর যেটা হবে ওইটাই অ্যাকচুয়ালি গুড অ্যাকুরেসি নিয়ে আসবে আমাদেরকে। তো যার কারণে আমরা কে এন এন ফর্মুলাটা ইউজ করি। তো আমরা এই জায়গায় কে এন এন ফর্মুলাটা ইউজ করে দেখি এই জায়গায়। তো এখানে কি করছে, সেম ভাবে আমরা যেভাবে লাস্ট লিনিয়ার রিগ্রেশনে কাজগুলো করছি সেম ভাবে এখানে করতেছি, জাস্ট কি ফাংশন গুলো আলাদা, ফিট কিভাবে করবো এই জিনিসগুলো আলাদা, এছাড়া আর কিছুই না। দেখেন এখানে এক্স এর ভিতরে কোনটাকে ড্রপ করা হয়েছে বলেন তো দেখি, কোড দেখে বোঝা যাচ্ছে স্পেসেস। কোনটাকে ড্রপ করা হয়েছে, স্পেসিস কে ড্রপ করা হয়েছে। ড্রপ করে কোথায় রাখা হয়েছে, টেস্ট ওয়াই এ রাখা হয়েছে, তাই না? ওয়াই ওয়াই এ রাখছে, হ্যাঁ। হ্যাঁ, এখন জাস্ট কি করছে, ট্রেন টেস্ট স্প্লিট করছে, স্প্লিট করে কি করছে ডেটার ভিতরে টেস্ট সাইজ কত নিছে 30, তার মানে 30% কি টেস্টিং, বাকিগুলো কি হবে তাহলে 70% ট্রেনিং এ থাকবে, তাই না? তো র্যান্ডম স্টেট 2 1 নিচ্ছে, আপনার ইচ্ছা মতো স্টেটিফাই ওয়াই, এগুলো কোনো সমস্যা নাই। এখন এটা কি, আগেরটাতে লিনিয়ার রিগ্রেশন ছিল, এখানে যেমন এখানে দেখেন যে আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, যে বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে, বাট আপনি তো এখানে 8 সিলেক্ট করেই দিয়েছেন, আমি কিছুক্ষণ পরে ওইটাতে আসতেছি, আপাতত ম্যানুয়ালটা দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা অটোটাও দেখবো, ঠিক আছে, অটোটা কিভাবে করে আর কি। হ্যাঁ, তো এখানে কি করা হয়েছে, কেনেবল ক্লাসিফায়ারটা এই কি বলে ফিট করা হয়েছে, মডেলটাকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, ইনস্ট্যান্সিয়েট দি ক্লাসিফায়ার, এটাকে অ্যাড করা হয়েছে, দেন এটাকে ফিট করা হয়েছে কোথায়, এক্স ট্রেন এন্ড ওয়াই ট্রেনে ফিট করা হয়েছে। ফিট করার পর আউটপুট কি আসছে, নিয়ারেস্ট নেবর এন্ড নেবর 8, তার মানে এই 8টা 1 থেকে 8 পর্যন্ত চালানোর ভিতরে আমার 8 নাম্বারটাই আমার অ্যাকচুয়ালি নিয়ারেস্ট নেবর হয়েছে, এই জিনিসটা বোঝাচ্ছে, তাই না? ইন জুপিটার এনভায়রনমেন্ট প্লিজ রিরান টু সেল, এটা হলো যে কিছু আমি রিরান করলে হয়ে যেত, দাঁড়ান আমি এটাকে রান করি, আসলে রান করলে এরর দিবে কিনা ওইভাবে আবার রান করতেছে না, ওয়াইফাই থাকলে ভালো হইতো। ওকে, রান হয়েছে খুব সুন্দর, আশা করি এগুলো সব রান হবে।
এই যে এটা হলো যে মেশিন লার্নিংটাকে যখন ফিট করছে আমাদের আউটপুট এটা, ঠিক আছে। এই আউটপুটে কি বলতেছে, কে নিয়ারেস্ট নেইবর ক্লাসিফাই এন্ড নেইবরস ইকুয়াল টু আর, ঠিক আছে। এখন প্রেডিকশন করতেছে, ওয়াই প্রেডিক্টের ভিতরে কে এন প্রেডিক্টের ভিতরে কোনটাকে ঢুকাইছে, এক্স টেস্ট। এক্স টেস্ট কোনটা, যেটা টেস্ট ভার্সনের এক্স, ট্রেনিং ভার্সনের কিন্তু না এটা, ঠিক আছে। মেক প্রেডিকশন অন দি টেস্ট ডাটার উপরে তো আমরা প্রেডিকশনটা করতেছি। একটা জিনিস একটু খুবই ক্লিয়ার ভাবে বলি, লিনিয়ার রিগ্রেশনে আমরা যে জিনিসটা করছি এখানেও সেম জিনিসটা করতেছি, জাস্ট কি বলবো যে এই লজিকটা একটু ডিফারেন্ট। যেমন দেখেন ওইখানেও কিন্তু আগে আমরা ট্রেনিং করাইতাম, টেস্টিং ডাটাটা আমরা নিজেরা দিতাম। কিভাবে দিতাম কেউ বলতে পারবেন, কিভাবে দিতাম আমরা লাস্ট ক্লাসে? ভাই এক্স টেস্ট, তারপর ওয়াই না টেস্ট। ওইভাবে তো দিছি, ঠিক আছে, বাট আমরা এর আগে টাস্ক দিয়ে করতাম না। টাস্কের ভিতরে একটা এরে ফাংশনের ভিতরে আমরা নিজেরা ফর্মুলাটা ঢুকে দিতাম যে আমরা কি টেস্ট করতে চাচ্ছি প্রেডিক্ট করার জন্য, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ না? ওই জিনিসটা কি, ওইটাও তো একটা টেস্টিং এর ডাটা, তাই না? ওইটা দিয়ে তো টেস্ট করতেছি, তাই না? এখানেও সেম, এখানে জাস্ট আমরা কোনো কিছু আমরা কি বলে এই প্রেডিক্ট করতেছি না, যেহেতু আমরা এখানে একুরেসি রেট ফাইন্ড আউট করার জন্য, তাই না? তো এটার ক্ষেত্রে কি এক্স ট্রেন এক্স টেস্টে দুইটাতে স্প্লিট করা হয়েছে। ট্রেনিং ডাটা সেটের উপরে টেস্টিংটাই তো আমাদের প্রেডিকশন ডেটা সেট, তাই না? তো খুবই খুবই কি বলে খুবই ক্লিয়ার এন্ড আউট, ঠিক আছে বিষয়টা কি। বিষয়টা হলো যে টেস্টিংটা হয় ট্রেনিং এর উপরে। আমি কোন একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেনিং করানোর পর টেস্টিং ডাটা সেট দিয়ে তো ওটাকে টেস্ট করব যে ওটার একুরেসি রেটটা ভালো কি আছে কি নাই, তাই না? তো এই জিনিসটাই এই জায়গায় করা হচ্ছে। ওয়াই প্রেডিকশনের ভিতরে এক্স টেস্ট কে ঢুকানো হচ্ছে, প্রেডিক্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো যে প্রেডিকশন রেজাল্ট। দেন একুরেসি রেট চেক করা হচ্ছে খুবই খুবই সোজাভাবে, কেএনএন স্কোর এক্স টেস্ট ওয়াই টেস্ট, এটা আমাদের একুরেসি রেট কত আসছে, 95%। এখন 90, আমি লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে বলছিলাম যে ওভারফিটিং কত থেকে কত ধরলে কত এটাকে ওভারফিটিং বলা হয়, 90 আপ। -1 থেকে 1 92 এর আপ, ঠিক আছে। 92 হইলেও তা একটু মোটামুটি বলা যায়, ঠিক আছে, বাট 92 এবং 92 এর আপ বলছি, তো এটা কি 95% একুরেসি রেট, তাই না? তো এটা নিশ্চয়ই ওভারফিটিং, ঠিক আছে। এখন বলতেছে হাউ টু চুজ দি এন্ড নেইবর। এখন আসি, ফার্স্ট উই নিড টু নো অ্যাবাউট দি ভ্যালিডেশন সেট। উইল স্প্লিট আওয়ার ডেটা ইনটু 3 পার্টিশন। যেহেতু এটা একটা কি সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম, সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমে কি করতে হয়, ট্রেনিং টেস্ট এই দুটো থাকে খুবই কমন, আর একটা কি ভ্যালিডেশন থাকে। ভ্যালিডেশনটা কিভাবে যেন বলে আমি এখানে ভুলে গেছি, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন তারা হয়তো বা এটা খুবই পপুলার, ক্রস ভ্যালিডেশন। ওইটাকে অ্যাকচুয়ালি ভ্যালিডেশন সেট বলা হয়, যেটাকে আবার অনেকে কে ফোল্ড বলে। কে ফোল্ড মানে নাম্বার অফ ফোল্ড, ঠিক আছে, কতবার এটাকে ফোল্ডিং করে করে চালানো হবে, কতবার এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে মানে শাফলিং করে করে কতবার ভ্যালিডেশন করা হবে ওইটা, ঠিক আছে। We will use advanced technique called k-fold cross validation for hyperparameter tuning. We will use grid search. নতুন একটা অ্যালগরিদম আসছে, দেখেন কেএনএন এর কাজ করতে গিয়ে নতুন একটা অ্যালগরিদমের মাধ্যমে আমরা কাজ করতেছি, যেটাকে বলা গ্রিড সার্চ টু ফাইন্ড বেস্ট হাইপার প্যারামিটার। এটা খুবই বেসিক গ্রিড সার্চ অ্যালগরিদম, কিভাবে কাজ করে এটা বেসিক অ্যালগরিদম সাবজেক্টে শেখানো হয় আর কি ইউনিভার্সিটিতে। তো ওই গ্রিড সার্চ টু ফাইন্ড দি বেস্ট হাইপারমিটারটাকে ফাইন্ড আউট করা, ঠিক আছে। তো ফার্স্ট উই স্পেসিফাই দি প্যারামিটার গ্রিড ডিকশনারি। হিয়ার এভরি কি অফ দি ডিকশনারি ইজ এ হাইপার প্যারামিটার। মানে প্রত্যেকটা 1 থেকে 20 পর্যন্ত যদি আমি চালাই, 1 নাম্বার যেটা এটাও হাইপার প্যারামিটার হিসেবে গণনা করা হবে, যেটা 5 নাম্বার হিসেবে চালানো হবে ওইটাও কিন্তু অ্যাজ ওয়েল এজ হাইপার প্যারামিটার হিসেবে ওইটাকে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে। তো প্যারাম গ্রিড দিয়ে এন্ড নেইবর এনপি রেঞ্জ 1 থেকে 20 পর্যন্ত চালানো হয়েছে, ঠিক আছে। এখন কেএনএন অ্যালগরিদম এই যে ক্লাসিফায়ার, এখানে কিন্তু কোনো কিছু ঢুকানো হয় নাই, আগে যেটা ঢুকানো ছিল, তাই না? নোট দ্যাট উই ডিড নট স্পেসিফাই এন্ড নেইবর হোয়াইল ইনস্ট্যান্সিয়েট দি ক্লাসিফায়ার। আমরা কিন্তু ইনস্ট্যান্সিয়েট করি নাই,
আমরা নর্মালি লিনিয়ার রিগ্রেশনে যেভাবে লিখছি ওইভাবে কিন্তু এভাবে লিখছি। লিনিয়ার রিগ্রেশনের ভিতরেও কিন্তু আমরা কোনো কিছু লিখি নাই, ক্লাসিফায়ারের ভিতরে কিন্তু এখন কিছু দিন নাই, কিছুক্ষণ আগে ছিল বাট এখন কিন্তু কিছু নাই। তো instead we will use instantiate a grid search CV model used to find best parameter। তো আমরা এখানে কি গ্রিড সার্চ সিবি, কিছুক্ষণ আগে প্যারাম গ্রিড ইউজ করা হয়েছে, এখন গ্রিড সার্চ সিবি। এখন এই গ্রিড সার্চ সিবি যেটা ওইটার ভিতরে প্যারাম গ্রিডটা লাগতেছে, ঠিক আছে? কেন লাগতেছে? গ্রিড সার্চ সিবি যে অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা রান করার জন্য কেএনএন মডেলটা তো অবশ্যই লাগবে, এটার সাথে প্যারাম গ্রিডটা লাগবে। প্যারামিটার গ্রিড যেটা দিয়ে হাইপার প্যারামিটার, আমি আর রেঞ্জটা এন্ড নেবর যে রেঞ্জটা আছে না ওই রেঞ্জটা, ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত চালানো হচ্ছে, এর ভিতরে কোনটা নিবে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে ফেলবে কোনটা নিবে, ঠিক আছে? তো প্যারাম গ্রিড সিবি ইকুয়াল টু 5 দেওয়া হয়েছে। সিবি কি কেউ কি বলতে পারবেন সিবি কি? ক্রস ভ্যালিডেশন কোভারিয়ান্ট না, যে ক্রস ভ্যালিডেশন বলছে সেই সঠিক। সিবি মানে ক্রস ভ্যালিডেশন, ঠিক আছে? এখানে দেখেন কি বলছে, গ্রিড সার্চ এন্ড পাস ইন দ্য মডেল। গ্রিড সার্চ সিবির ভিতরে পাস করতে বলতেছে মডেলটা কি, কেএনএন মডেলটা, টু ডিগ্রিড টু টার্ন ওভার। গ্রিডটাকে টার্ন ওভার করার জন্য আমাকে কি করতে হয়েছে, কে নিয়ারেস্ট নেইবার যেত, তাহলে নাম্বার অফ এই কে কে প্রপার্টি আমাকে ইউজ করতে হবে। তো কে প্রপার্টি কত ইউজ করা হয়েছে, 1 থেকে 20। তো প্যারাম গ্রিডে কত আছে, 1 থেকে 20 আছে। ক্রস ভ্যালিডেশন কতবার করতে বলা হয়েছে, নাম্বার অফ ফোল্ড কতবার করতে বলছে, 5 বার, ঠিক আছে? তার মানে এক একটা এই প্রপার্টি কেএনএন এর এক একটা প্রপার্টি 5 বার করে ফোল্ড হয়ে হয়ে আমাদেরকে অ্যাকুরেসিটা দিবে। এখন এদের ভিতরে যেটা বেস্ট প্যারামিটার ওইটা নেওয়া হবে, ঠিক আছে? বেস্ট প্যারামিটার কোন থেকে বলা হচ্ছে, নিয়ারেস্ট নেইবরের যে প্রপার্টি, ওইটা প্রপার্টি কোনটা, এই যে এটা এন্ড নেইবর, ঠিক আছে? এখন এটার জন্য কি করতেছে, কেএনএন সিবি ডট ফিট, ফিটের ভিতরে এক্সট্রেন ওয়াইটেন কে বসানো হয়েছে, ডাটাকে এটা দিয়ে ট্রেনিং করানো হচ্ছে। তারপর কেএনএন সিবি বেস্ট প্যারামিটার, ঠিক আছে? বেস্ট প্যারামিটার এটা এটা হলো কি বেস্ট প্যারামিটার, আর বিএসটা কি বেস্ট স্কোর, ঠিক আছে? তো এক্সট্রেন ট্রেনিং মডেলের আমরা কি বের করতেছি তাহলে, কেউ কি বলতে পারবেন? ট্রেনিং মডেলটা ট্রেনিং করার পর আমরা কি বের করতেছি, এখানে আমরা ট্রেনিং এটা, কথা বলেন আপনারা, কথা না বললে হবে, কি বের করতেছি আমরা, এটার আমরা বেস্ট প্যারামিটার বের করতেছি, আর কি বের করতেছি, বেস্ট স্কোর। কিসের বের করতেছি, ট্রেনিং ডেটার উপরে, ট্রেনিং ডাটার উপরে আমরা কেএনএন সিবিটা ফিট করার পর, এখন ফিট করলাম, কেএনএন সিবি ইজ নট ডিফাইন্ড, তার মানে উপরেরটা রান করি নাই, এটাকে রান করে দেখি। ওকে, স্কোর কত, এটা কি ওইটা? ওকে, আমার স্কোর কত আসছে, 97%। এখন এখানে যে তিন মানে কি বলেন তো, থেকে তিনটা কাকে কাকে ইন্ডিকেট করতেছে, নেইবার নেইবর। 1 থেকে 20 পর্যন্ত চালানো হয়েছে, বাট বেস প্যারামিটার কোনটা, বেস প্যারামিটার এন্ড নেইবর কোনটা, 3, ঠিক আছে? ঠিক এইরকম বিষয়টা, যেমন আমি আপনাকে দেখাই, আমার পেপারেও সেম কাজ করা হয়েছিল। এটা না, এই যে আমি যখন ক্লাস্টারিং করছি এইভাবে ক্লাস্টার 1 ক্লাস্টার 2 ক্লাস্টার 3 করে চালানো হয়েছে, ঠিক আছে? তো ক্লাস্টারের আলাদা একটা কাজ, নিয়ারেস্ট নেইবরের আলাদা একটা কাজ, বাট মোস্ট অফ দুইটারই একটা সিমিলার একটা পয়েন্ট, বেস প্যারামিটার বের করা। কেএনএন এর একটা বেস প্যারামিটার বের করতে হয়, আর ক্লাস্টারের ক্ষেত্রে কি সবচেয়ে বেশি কাছাকাছি কোনটা, মানে সে আমি পেন টুল দিয়ে আমি নিয়ে যাচ্ছি, আমার এটা উপরে উঠতেছে, কখন এটা স্টেবল হয়ে এইভাবে চলে যাচ্ছে, এই স্টেবল পয়েন্টটাকে ধরা, ঠিক আছে? বা এই স্টেবল পয়েন্টটাকে ফাইন্ড আউট করা, এটা হলো যে এই ক্লাস্টারিং এর মাধ্যমে আমি করতেছি। তো এখানে ক্লাস্টারিং এর মাধ্যমে সবচেয়ে বেশি স্টেবল কোনটা বলে মনে হচ্ছে, এখানে
এই যে 6 থেকে বের হচ্ছে না, 6 7 এগুলা, 5 6 7 এগুলা স্টেবল না, কাছাকাছি না, সেজন্য। তারপর আবার এর থেকে বেশি কাছাকাছি আছে এই যে এটা 3 4 3 4। তো এখান থেকে সবচেয়ে বেশি কোনটাকে নেওয়া হয়েছে, 3 4 কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এরকম আর কি বিষয়গুলো, ঠিক আছে। আমি এখানে মনে 10 ইয়ার্স নেবরেরও মনে হয় কাজ করছি কিনা, আমি কাজ করছিলাম 10 ইয়ার্স নেবরের, বাট ওইটা এখানে দেয়া হয় না। ওইটা দেয়া হলে আরো বেশি বড় হয়ে যেত পেপারটা। আমি কিন্তু কেএনএন নিয়েও কাজ করছি, ঠিক আছে, কেএনএন নিয়েও এখানে কাজ করা হয়েছে। ওকে, আমরা ফিরে আসি। তো আমরা তাহলে 97% একুরেসি পাইছি কোথায়, 3 নাম্বার ইয়াতে, প্যারামিটারে, ঠিক আছে। তো আমরা এখন কি করতেছি, মেক প্রেডিকশন অন দি টেস্ট ডাটা। এখন আমরা তো ট্রেনিং ডাটার উপরে 97 পাইছি, বা রিসার্চের ক্ষেত্রে কি ট্রেনিং ডাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি টেস্টিং ডাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? Testing. টেস্টিং ডাটা সেট। টেস্টিং ডাটা। এখন আমরা টেস্টিং ডাটা সেটের উপরে এই জিনিসটা প্রেডিক্ট করতে চাচ্ছি যে আসলে অ্যাকুরেসি রেটটা কত আসে, ঠিক আছে। তো ওয়াই প্রেডিকশনের উপর knncb.predict দিয়ে এক্স টেস্টটাকে বসানো হয়েছে, স্কোরটা চেক করা হয়েছে, যেটা চেক করে কত পাইছে, 97 পাইছে, ঠিক আছে, 97 পাইছে। কিসের উপরে, এই যে এটার উপরে। তো এখন ঠিক আছে, লেটস মুভ অন টু দি মোর ডিফিকাল্ট ডাটা সেট। এখন এটার ক্ষেত্রে 97% আসছে। এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আপনি তো বললেন যে ওভারফিটিং ভালো না, তাহলে আপনার এখানে ওভারফিটিং কেন আসলো? ওভারফিটিং আসার কিছু কারণ আছে। কারণটা কি, সবার আগে তো এই সেটোসার ডাটা সেট গুলো একটার সাথে আরেকটা খুবই কাছাকাছি, ঠিক আছে। যেমন এখানে এই সেটোসা ছাড়া ভার্জিনিকা এন্ড ভার্সিকালার বোথ আর অলমোস্ট সিমিলার ডেটা। 2 নাম্বার বিষয় হলো যে ডাটা সেট খুবই কম, 150টা রো দিয়ে তো 100% একুরেসি রেট আসার কথা, কিন্তু তাও 3% কম আসছে, বুঝতে পারছেন। তো ডাটা সেটে নাম্বার অফ ডাটা সেট, এই নাম্বার অফ রো কত নেওয়া উচিত? আমার মতে 2000-2000-এর উপরে ডাটা সেট নেওয়া উচিত, যারা আন্ডারগ্রেড কাজ করেন আর কি, ঠিক আছে, বা যারা থিসিস করতে চান মাস্টার্স ক্ষেত্রে, অ্যাটলিস্ট যেন মিনিমাম 2000 ডেটা যেন অ্যাটলিস্ট থাকে আপনাদের। তো 2000 ডাটা সেট থাকলে আপনাদের একুরেসি রেটটা এত হাই আসবে না, ঠিক আছে। 100-200 দিলে আপনাদের একুরেসি রেট হাই আসবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে ডিফিকাল্ট বলতে কি, আমরা নতুন একটা ডাটা সেটের দিকে যাব এখন। এটা হলো যে হার্ট ডিজিজ প্রেডিকশন। এখানে একটা ছোটখাটো একটা প্রজেক্ট আছে। আপনারা চাইলে কেউ যদি মাস্টার্সে রিসার্চ করতে চান এই ডাটা সেটের উপরেও রিসার্চ করতে পারেন, বাট এই ডাটা সেটটা খুব একটা এনাফ ডাটা সেট বলে আমার কাছে মনে হয় না, ঠিক আছে। তো সেজন্য আমার কাছে এটা উপযুক্ত ডাটা সেট না। এই ডাটা সেটটা নিতে পারেন, এটার উপরে আরো কিছু ডেটা আপনার কভার করে সেম ভাবে আপনার কাজ করতে পারেন। ডাটা সেটটা সম্পর্কে আমরা একটু আন্ডারস্ট্যান্ড করি। ডাটা সেট কয়টা আমাদের, 918টা, অলমোস্ট 1000টার কাছে। তার মানে এটা একটা মোটামুটি ভালো ডাটা সেটও বলা যেতে পারে। বাট আমার কাছে মনে হয় যে 1500-এর উপরে হওয়াই উচিত। বাট অনেকেই 900 ডাটা সেট দিয়ে করে বা 1000টা ডাটা সেট দিয়ে করে, কারণ কি অথেন্টিসিটি নিয়ে আসতেও পারবে। আমি তো ফেক ডাটা সেট মানে ফেক ডাটা দিতে পারবো না, তাই না। প্রত্যেকটা ডাটা সেট অবশ্যই অথেন্টিক হইতে হবে, বুঝতে পারছেন। ট্রেনিং করেন আর টেস্টিং করেন যাই করেন, তো এই জায়গায় এই জিনিসটা ফলো করা হয়েছে। এখানে কি আছে, হার্ট ডিজিজের এজ আছে, সেক্স আছে, চেস্ট পেনটা আছে, রেস্টিং বিপি আছে, কোলেস্টেরল আছে কি নাই, ফাস্টিং বিএস আছে, ফাস্টিং ইসিজি, ম্যাক্স এইচআর, আর কি কি আছে, এক্সারসাইজ এঞ্জিনা, ওল পিক, এসটি স্লোপ, হার্ট ডিজিজ আছে কি নাই। জিরো মানে কি, বলেন তো দেখি। জিরো মানে নাই Disease নাকি, নাই। হার্ট ডিজিজ হয় নাই। আর ওয়ান হ্যাঁ। মানে কি, হয়েছে, ঠিক আছে, হ্যাঁ আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে রান করছি। এখন সবার আগে কোন একটা ডাটা সেটকে, কোন একটা প্রজেক্ট যদি আমরা করি, সবার আগে আমাদেরকে কি ডাটাকে এক্সপ্লোর করতে হবে না? তো ডাটাকে এক্সপ্লোর করতেছি, ডিএফ টাইপ দিয়ে ডাটাকে এক্সপ্লোর করতেছে, এজ, সেক্স, চেস্ট পেন, রেস্টিং, কি কি আছে এগুলো দেখতেছে, এবং প্রত্যেকটা ডাটা সেট কি ঠিক আছে কি নাই। এজের ক্ষেত্রে যদি অবজেক্ট থাকতো তাহলে কি ডাটা সেট কি ঠিক আছে? ডেফিনেটলি ডাটা সেটের ভিতরে ভুল আছে, ঠিক আছে। ডাটা সেটের ভিতরে এখন ইন্টিজার আছে মানে কি ঠিক আছে এটা,
বুঝতে পারছেন? তো এইভাবে প্রত্যেকটা জিনিস অবজার্ভ করতেছে যে আসলে প্রত্যেকটা জিনিস কি বলতেছে। তো মোটামুটি সব ডাটা ঠিক আছে বলে মনে হচ্ছে। এখন পেয়ার প্লট করছে, খুবই ট্রু। পেয়ার প্লট আপনারা চাইলে আপনারাও পেয়ার প্লট করতে পারেন। পেয়ার প্লট করতেছে এখানে। আর দেখি এটা কি বলে, এরর দিবে নাকি? ওকে, এরর Like the দিচ্ছে না। corner true. বুঝি নাই। Corner true এটা কেন দেওয়া হয়েছে? এটা তো মানে এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। কর্নার ট্রু বলতে মোস্ট প্রবাবলি এই সাইডে যে ইয়েটা, এটা যেন না আসে এই ধরনের। দেখি এটা ছাড়া কি বলে, মোস্টলি ওইটাই মনে হয়। এই যে বুঝতে পারছেন, ওই যে আমি আপনাদেরকে বললাম না কিছুক্ষণ আগে, যে পেন টুলের মাধ্যমে যেটা বুঝাইতে চাচ্ছিলাম ওই জিনিসটাই, বুঝতে পারছেন? এটা কি ডাবল ডাবল আসতেছে, বুঝতে পারছেন? যেমন জি। এই যে যেটা আছে না, এই সেম জিনিসটা আবার কোনো কোনো জায়গায় আবার ডাবল আছে, বুঝতে পারছেন? কোনো একটা জায়গায় ডাবল আসছে, বুঝতে পারছেন? ভাই এটা কোরিলেশনের মতো আসছে না? হ্যাঁ, কোরিলেশনের ক্ষেত্রে আপনি যদি কর্নার টুটা দেন তাহলে আর ওই কাজটা হবে না, বুঝতে পারছেন? এই যে এটা কর্নার টুটা দিলে ওইটা আর আসবে না, বুঝতে পারছেন? এই যে পেন জি টুলের ভাই। মাধ্যমে আমি এই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে এখানে যেটা আছে সামহাও এটা এখানেও, যেমন এটা যদি এখানে থাকে সামহাও এটা এখানে হয়তো বা থাকবে, মানে ডাবল ডাবল আসা আর কি, বুঝতে পারছেন? যেমন এইটা এখানে এইভাবে আসছে, এটা এইভাবে আসছে, কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল ভাবে আসে আর কি। তো এছাড়া এটা আর কিছু না। ওকে, এটা রান হোক। এখন আমরা কি চেক করতেছি, কোনো নাল ভ্যালু আছে কি নাই ডাটা ফ্রেমে। কোন নাল ভ্যালু নাই, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। ডাটা সেটকে স্প্লিট করতেছে, ঠিক আছে? কিভাবে? আমাদের যে মেইন যেটা হার্ট ডিজিজকে তো আমরা প্রেডিক্ট করবো, তাই না? তো যেটা প্রেডিক্ট করবো ওইটাকে তো ড্রপ দিব। তো ওইটাকে ড্রপ দিয়ে কই রাখা হয়েছে, ওয়াই এ রাখা হয়েছে। তারপরে কি এক্সট্রেন ডাটা সেটটাকে চেক করা হয়েছে। এরপর লেভেল এনকোডিং, ওই যে ক্যাটাগরিক্যাল কলাম ডিএফ সেট অবজেক্ট দিয়ে আগে কলাম গুলোকে ফাইন্ড আউট করছে যে আসলে কলাম গুলো কি কি আছে। এরর দিচ্ছে উপরেরটা রান করি নাই, ঠিক আছে? আমার সেক্স, চেস্ট পেন, রেস্টিং ইসিজি, স্ট্রেস লোব এগুলো সব আছে। যেগুলো কোনগুলো অবজেক্ট, মানে বুঝতে পারতেছেন এখানে কাজটা কি করছে, কেন করছে অবজেক্ট, বলেন তো দেখি। দাদা আমরা অবজেক্ট টাইপের ডাটাগুলো কিন্তু ক্যাটাগরি হিসেবে আমরা বিবেচনা করি, আর ওইগুলোই তো ই করতে হয়, এনকোডিং করতে হয়। এক্স্যাক্টলি। সেই জন্য আমি অবজেক্ট যদি আরো পরিষ্কার ভাবে বলি, লেভেল এনকোডিং আমরা কখন করি বা ওয়ান হট এনকোডিং কখন করি, যখন ওইটা আমাদের কি অবজেক্ট টাইপের ডাটা টাইপ থাকে এবং ওইটাকে আমাদেরকে কনভার্ট করতে হয় নিউমেরিক্যাল ডাটা টাইপে, তাই না? জি তো সে আমাদেরকে, আমরা নতুন কি শিখতেছি এখানে, সে এখন আর সবগুলোকে একসাথে কলাম নিয়ে দেখতেছে না। সে শুধুমাত্র ডাটা টাইপ অবজেক্ট যেগুলো আছে এগুলোকে ফাইন্ড আউট করতেছে। ফাইন্ড আউট করে ক্যাটাগরিক্যাল কলাম গুলোকে বের করে দেন লেভেল এনকোডিং করে দিচ্ছে, বুঝতে পারছেন? তো এই যে দেখেন লেভেল এনকোডিং করে ফেলছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে। এখন লেভেল এনকোডিং এ দেখেন যে সে কি করছে, যেহেতু আমার ট্রেনিং ডাটা সেটও আছে টেস্টিং ডাটা সেটও আছে, দুইটাকে আলাদা আলাদা ভাবে লেভেল এনকোডিং না কইরা একসাথে লেভেল এনকোডিং করে ফেলছে। এক্স ট্রেনের ভিতরে ঢুকাইছে এক্স টেস্ট, এক্স টেস্ট, ঠিক আছে? এখন একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন যে লেভেল এনকোডিং এর ক্ষেত্রে এক্স ট্রেন যেটা, এটার ক্ষেত্রে কিন্তু ফিট ট্রান্সফর্ম করছে, এক্স টেস্টের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্ম করতেছে, বুঝতে পারছেন? তো আপনারা যখনই কাজ করবেন, টেস্টিং দুটোকে মিলে যদি একসাথে করেন বা দুটোকে আলাদা আলাদা ভাবে করলেও ট্রেনিং ডাটা সেটটাকে কি করতে হবে, ফিট ট্রান্সফর্ম করতে হবে, আর এক্স টেস্টটাকে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে? এখন আমি এটা রান দিই। দুইটা টেস্ট করার কারণ কি দাদা? ফিট ট্রান্সফর্ম মানে দুইটা ভাবে দেওয়ার কারণটা কি? এটা এক্স্যাক্টলি আমি নিজেও বলতে পারতেছি না, আচ্ছা, সত্য আচ্ছা। কথা বলতে, কারণ আমি নিজে এটা কখনো জিজ্ঞেস করি না আমার স্যার বা আদার দেখে। আচ্ছা, আচ্ছা। বাট এটা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমরা জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, আসলে এটাই তো আমাদের মানে ইয়ে আসলে যে গুরুত্ব, যে আসলে শিখা, ট্রাই করে দেখি, তাই না? হ্যাঁ দাদা। ওই we are using
fit transform for testing data set and আরেকটা কি, আরেকটা হলো যে transform for X testing data set. Explain shortly. No need to understand. No need to understand. No need to explain the mentioned code. Just to be sure you understand what I want to know about it. Just সে কি বলে দেখি। সে খুব শর্ট ভাবে বলে দিচ্ছে যে the difference lies in the how fit transform and transform method work. Fit transformটা কি করি, used on training data set. This method calculates the encoding based on the data in the training set and then transform the data accordingly. মানে বুঝতে পারছেন কি বলতেছে? কেউ একজন এক্সপ্লেন করেন, ওনার এক্সপ্লেনেশন হয়ে গেলে তারপর আমি বলবো। কেউ কি এক্সপ্লেন করবেন? আচ্ছা আমি বলতেছি, এখানে দিস মেথড ক্যালকুলেটস দি এনকোডিং বেসড অন দি ডেটা ইন দি ট্রেনিং সেট। এটা কি এনকোডিং করে, মানে ফিটিং করা। এনকোড করা মানে কি, ফিট করা এই জিনিসটা। তো এখানে কি করতেছে, ট্রেনিং সেটের উপরে সে এনকোডিং করতেছে। এনকোডিংটা করার পরে সে ট্রান্সফর্ম করতেছে। বাট টেস্টিং ডাটা সেটের ক্ষেত্রে কোনো কিছু এই অলরেডি এটাকে এনকোড হিসেবে এটাকে ধরে নিচ্ছে, ঠিক আছে? এটা অলরেডি এনকোড আছে, এটাকে জাস্ট ট্রান্সফর্ম করতে হবে, এইটা ধরে কাজ করা হচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ফিরে আসি এখন। এটাকে কি রান দিছি আমি? রান দিই আরেকবার। ওকে, এখন এটাকে ফিট ট্রান্সফর্ম করার পর এক্সট্রেন এন্ড এক্সটেস্ট প্রত্যেকটা ক্ষেত্রে চলে আসছে, ঠিক আছে? এই যে এখন এক্সটেস্টের ক্ষেত্রেও সেম জিনিস। এখন নরমালাইজেশন আসি। নরমালাইজেশন কেন করা হয়? নরমালাইজেশন আর স্ট্যান্ডার্ডাইজেশন। Normalization is good to use when you know that the distribution of your data does not follow a Gaussian distribution. মানে কি? মানে হইলো যে আমি যখন কাজ করছি আমাকে নরমালাইজেশন করতে হয়েছে আমার রিসার্চের ক্ষেত্রে। কেন করতে হচ্ছে? যে আমি ফল ফ্রুট নিয়ে আমি অ্যাকচুয়ালি কৃষি জমির উপর যে শস্য আছে বা যে ক্রপ গুলো আছে এগুলো কখন উৎপাদন হয়, কখন এগুলো চারা রোপণ হয়, আর কখন এগুলো ফসলগুলো কাটার সময় আসে, এই সময়গুলো উপর ভিত্তি করে আমাকে টেম্পারেচার থেকে শুরু করে বৃষ্টির সময় থেকে শুরু করে সবগুলো ডেটা নিয়ে কাজ করতে হইতো। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই ডেটা সেট নিয়ে যখন কাজ করতেছিলাম, যে প্রত্যেকটা ক্রপের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং তাদের নিজস্ব আলাদা আলাদা টাইমিং আছে। যেমন সে ধরেন যে শীতকালে আমাদের কি হয়, শীতকালে দুটো শাকসবজির নাম বলেন। গাজর, দুটো টমেটো। গাজর টমেটো। হ্যাঁ, গাজর তো 12 মাসেই পাওয়া যায়, গাজরটা বাদ দেন। বলেন যে টমেটো একটা বলেন, আরেকটা ফুলকপি বাঁধাকপি। হ্যাঁ, ফুলকপি বাঁধাকপিও বলতে পারেন, ঠিক আছে? টমেটো এবং সে ধরেন যে ফুলকপি বাঁধাকপির কথা বলে, দুইটা যেহেতু সিমিলার যা, ঠিক আছে? তো আমি যখন কাজ করতে গেছি তখন দেখলাম যে ফুলকপি যখন শীতকালটা শুরু হয়, শীতকালে ফার্স্ট উইকের দিকে ফুলকপি গুলোকে কাটতে হয়। মানে যখন এগুলোকে কি বলা হয়, কাটাটাকে কি বলে, ফসল কাটাটাকে কি যেন ইংলিশে বলে, হারভেস্টিং, ঠিক আছে? তো ফার্স্ট উইকে হারভেস্টিং করতে হয়। আর এই বাঁধাকপি যেগুলো এগুলো সেকেন্ড উইক বা থার্ড উইকে গিয়ে হারভেস্টিং করলে আরেকটু বড় হয়। বুঝতে পারছেন? তো ফার্স্ট উইকের দিকে যে টেম্পারেচারটা থাকে শীতকালের, এটা কি থাকে টেম্পারেচারটা, সে ধরেন যে অ্যারাউন্ড বাংলাদেশের টেম্পারেচার অনুযায়ী এটা থাকে হলো যে সে এই 20 ডিগ্রি সেলসিয়াস, 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। বাট যখন সেকেন্ড উইক বা থার্ড উইকে যায়
তখন এটাও হয়ে যায় কত 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমার প্রত্যেকটা ডাটা সেটে ক্রপ গুলোর কথা চিন্তা করেন, আমি 103টা ফসলের শস্য নিয়ে কাজ করছি, ঠিক আছে? সেখানে ধানের 4 ধরনের, প্রত্যেকটা ধানের 4 ধরনের জাত আছে। তো এক একটারই এক এক রকম টেম্পারেচার, এক এক রকম উইক, এক এক রকম এই টাইমিং, তাই না? তো এই ডাটা সেট গুলোর ভিতরে কোনো সামঞ্জস্যতা নাই। তো একটা সামঞ্জস্যতার ভিতরে নিয়ে আসতে আমাকে কি করতে হচ্ছে, গসিয়ান ডিস্ট্রিবিউশন চালাইতে হচ্ছে। গসিয়ান ডিস্ট্রিবিউশন যেটা, মানে গসিয়ান রুলস আছে, একটা ফর্মুলা আছে। আমরা সবাই ম্যাথমেটিক্সে কাজ করছি, কিন্তু আমরা এইটা সম্পর্কে ভালোভাবে জানি না। গসিয়ান ডিস্ট্রিবিউশন, এটার ফর্মুলাও আছে, ঠিক আছে? ফর্মুলাটা দেখলে আপনারা বেশি বুঝতে পারবেন। ফর্মুলা কোনটা? ফর্মুলা এই যে, এই ফর্মুলাটা মোটামুটি সবাই জানে, ঠিক আছে? কিন্তু এটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। এখানে এক্স মানে কি? এক্স মানে যে ক্রপস, যেটা এই ক্রপসটা মাইনাস ইউ দিয়ে এই ক্রপস এর যে টেম্পারেচার, একটা হলো যে ম্যাক্সিমাম টেম্পারেচার আর একটা হলো যে মিনিমাম টেম্পারেচার আর উৎপাদন কাল। তো মিনিমাম আমি ম্যাক্সিমাম টেম্পারেচারে এক্স দিছি, মাইনাস ইয়া দিছি, তারপর ডিভাইডেড বাই আমার যতগুলো ক্রপস আছে ততগুলো দিয়ে ডিভাইড করছে, অনেকটা এই ধরনের আর কি। তো নর্মালাইজেশনটা তাহলে আমাকে কি করতেছে? তো এটা দিয়ে বুঝতে পারতেছেন যে আমার এটাকে 0 থেকে 1 এর ভিতরে নিয়ে আসতেছে ডেটাটাকে। তো গসিয়ান অ্যালগরিদমের মাধ্যমে আমার যেটার ভিতরে প্রত্যেকটা ডেটা সেটের ভিতরে যে ডিফারেন্স রয়েছে, ওই ডিফারেন্সটাকে আমি মিটিগেট করে আমি কোন একটা নর্মাল নির্দিষ্ট রেঞ্জের একটা ডেটার ভিতরে নিয়ে আসছি, যেটা হলো কি 0 থেকে 1। বুঝতে পারছেন? তো সেটাই হলো যে অ্যাকচুয়ালি নর্মালাইজেশন। নর্মালাইজেশন নিয়ে আরেকটু ভালোভাবে যদি বোঝানো যায়, তো আমি দেখতেছিলাম ভালো কোনো ইয়া পাচ্ছি না। আমি নিজেও লিখছি, বাট এখানে তুলছি কিনা নর্মালাইজেশন নিয়ে প্রি প্রসেসিং। এই যে এটাই অ্যাকচুয়ালি নর্মালাইজেশন ডাটা সেট মোস্ট প্রবাবলি, ঠিক আছে? এই যে উই নর্মালাইজ দেম বাই দি ফলোইং ফর্মুলা, দেখছেন আমার এখানে করা আছে এটা। তো এখানে দেখেন, এখন আপনি বলতে পারেন যে ভাই নর্মালাইজেশন ফর্মুলা তো আমার জানার দরকার নেই। হ্যাঁ, জানার দরকার নেই, বাট যারা রিসার্চ করবেন তাদের কিন্তু এটা ইয়া করতে হবে, মানে এই ফর্মুলাটা দিতে হবে। প্রত্যেকটা জিনিস, যে প্রত্যেকটা অ্যাকশন নেবে, প্রত্যেকটা ফর্মুলা যদি থাকে ফর্মুলা দিতে হবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কি হয়েছে একটু দেখাই আপনাকে। এই ভাই যে, এটা কি আপনার আন্ডারগ্রেডের? হ্যাঁ এটা আমার আন্ডার গ্রেডের। তো এখানে দেখেন দি কালেকশন অফ অবজার্ভ ভ্যালু ফাউন্ড, মানে কি আমার এখানে 103টা ডাটার উপরে আমার প্রায় 2000টা ডাটা সেট আছে, 2000টা নাম্বার অফ রোজ আছে। তার মানে আমার এখানে এক্স কত হবে? 2000 হবে, ঠিক আছে? এক্স মিন কত? দি মিনিমাম ভ্যালু অফ এক্স। তার মানে কি ওই এটার ভিতরে যতগুলোর ভিতরে সবচেয়ে বেশি কমন, সবচেয়ে বেশি মিনিমাম ভ্যালু যেটা লোয়েস্ট ভ্যালু, এটা হলো যে এক্স মিনিমাম। তারপরে এক্স ম্যাক্স ভার্সেস এক্স মিন, এটা দিলে আমার যেটা, এটা হলো যে নর্মালাইজেশনের ফর্মুলা। বুঝতে পারছেন বিষয়টা? এই যে দি হাইয়েস্ট ভ্যালু ইন এক্স, ঠিক আছে? তো এই সেম জিনিসটাই হলো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গসিয়ান অ্যালগরিদম, মানে গসিয়ান ডিস্ট্রিবিউশন অ্যালগরিদম আর কি। আমি একটু সোজাভাবে লিখছি আর কি, হ্যাঁ। তো আপনি আবার ফর্মুলাটা হুবহু তুইলা দিলে এটা প্লেগারিজমে ধরতে পারে। তো আপনি যে জিনিসটা যেভাবে বুঝে করছেন ওইভাবে আপনাকে ফর্মুলাটা বানাইতে হবে, ঠিক আছে? ফর্মুলা বানানো এর মানে না যে ইয়া করা। এটা অনেকটা এরকম যে আপনার গান শুনেন না, পুরাতন আমলের গান, এখন পুরাতন আমলের গানগুলো রিমিক্স করতেছে না ইন্ডিয়ানরা বলিউডে, তো আপনার রিমিক্স গান বাইর করতেছেন, অনেকটা ফর্মুলাটা অনেকটা এই ধরনের। বুঝতে পারছেন? রিমিক্সই, বাট ওই পুরাতনটার উপরে। বুঝতে পারছেন? তো এরকম আর কি। ভাইয়া ফর্মুলা কি সেম থাকবে, মানে এক্সপ্লেনেশন আলাদা থাকবে, যে কিভাবে লিখতেছি ওইটা আলাদা, নাকি ফর্মুলাই? না, আপনার যে জিনিসটা আপনি বুঝাইতে চাচ্ছেন ওই জিনিসটা আপনাকে লিখতে হবে ফর্মুলাতে। যেমন যেমন দেখেন, দি কালেকশন অফ অবজার্ভ ভ্যালু ফাউন্ড ইন এক্স। বুঝতে পারছেন? এটা কিন্তু ফর্মুলায় কোনো কোনো জায়গায় কি দেখছেন? এই যে আমি যেখানে দেখাচ্ছি এখানে কি কোথাও কি লেখা আছে এই টাইপের? এখানে লেখা আছে এই যে এক্স ইজ দ্য ভেরিয়েবল অফ ইন্টারেস্ট। এত কিছু কি বোঝা যায় এখানে? ভেরিয়েবল ইন্টারেস্ট মানে কি কেউ কি বুঝতে পারতেছে? তো আমাকে বোঝার মতো করে তো লিখতে হবে। বুঝতে পারছেন? আপনি যেটা বুঝে এই ফর্মুলাটা দিয়ে কাজ করছেন না, আপনি নিজে তো জানেন যে এই ফর্মুলাটার কোনটা কি কাজ। নাহলে আপনি একটু স্টাডি করলেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কি কাজ। বুঝতে পারছেন? তো স্টাডি করলে আপনি এটা পাবেন, কোনো না কোনো জায়গায় লেখা আছে। আমি আমি যে এই জিনিসটা আবার যে একেবারে যে নিজের আইডিয়া থেকে লিখছি এরকম না, ফর্মুলাটা তো সম্পর্কে আর জানি না আমি।
আমি জাস্ট মানে জানি যে ম্যাথ সম্পর্কে কিভাবে করতে হবে, বাট নর্মালাইজেশন ফর্মুলার ভিতরে কোনটার কি কাজ এটা তো আমিও জানি না। তো এটা কি করব আমি আমি বিভিন্ন দাদা, জায়গায় রিসার্চ আপনি এখানে শুধু টেম্পারেচার নিয়ে কাজটা করেছেন তাই তো? শুধু টেম্পারেচার ডাটা হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি টেম্পারেচার ডেটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এই আর আর কি। এখানে তো ভ্যারাইটিও উল্লেখ করেছেন না? হ্যাঁ ভ্যারাইটি উল্লেখ করা আছে। আচ্ছা, মজার বিষয় হলো কি আমার এই পেপারটা কেন ভালো পেপার হয়েছে, কারণ এখানে দেখেন আমার এখানে ছবি কোথায় আছে, আমার এখানে ইয়া করা যায় তো, বুঝতে পারছেন আমার এখানে উম এই যে এই ছবিটার ভিতরে দেখেন, ছবিটা কি দেখা যায় কিনা আর একটু বড় করি, বেশি বড় হয়। ওই যে এই ছবির ভিতরে দেখেন ক্রপ ট্রান্সপারেন্টিং টাইম প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হইতো। যেমন এটা অগাস্ট মাস চলতেছে, অগাস্ট মাসের ডেটা দিত, যে অগাস্ট মাসে আপনি যে ডেটাটা দিচ্ছেন ওইখানে হলো যে এই সময়ে এই ফলগুলো এই ফসলগুলো আপনি বাহ। মানে চারা রোপণ করতে পারবেন। মানে আবার ক্রপ ক্যালেন্ডার। অগাস্টের সময় আপনার যদি কোনো ফসল থেকে থাকে তাহলে এই ফসলগুলো আপনার উত্তোলন করার সময় হয়ে গেছে। আমার ওয়েবসাইটে এই টাইপের ইয়া দিত আর কি, মানে নোটিফিকেশন দিত, বুঝতে পারছেন। বাহ। তো এখানে দেখেন আবার ট্রান্সপ্লান্টিং এর ভিতরে আবার পার্থক্য আছে। একটা হলো যে টাইম অফ সোয়িং, সোয়িং মানে কি বীজ বপন করা। কোনো কিছুতে আমরা চারা রোপণ করা আলাদা জিনিস একটা, আরেকটা হলো কি বীজ বপন করা আরেকটা টাইম, তাই না? তো সেই জন্য ক্রপ ট্রান্সপ্লান্টিং টাইমে সোয়িং টাইম দেওয়া আছে। এখানে কি করা হয়েছে, অ্যানালাইজ করা হয়েছে। অ্যানালাইজটা কিরকম, অগাস্ট মাসে আপনার টেম্পারেচার হলো যে এখানে এখানে এত ম্যাক্সিমাম এত, হিউমিডিটি এত, এই সময় আপনি কি কি চারা রোপণ করতে পারবেন এটা অ্যানালাইসিস করে আমাকে সে ডাটা দিচ্ছে, বুঝতে পারছেন। তো এই ধরনের কাজও করা যায়, তো সেজন্য আমার পেপারটা রিকগনাইজ পেপার হয়েছে। আর এখানে আমার 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 ওয়েবসাইটে ওই সময় ওয়েবসাইটটা অ্যাক্টিভ ছিল আর কি, ওই ওয়েবসাইটে ফসল পঞ্জিকা ছিল। প্রত্যেকটা ফসল কিভাবে উৎপাদন থেকে শুরু করে কিভাবে মানে ইয়া করা যায়, একরে কি বলে ফসল রোপণ থেকে শুরু করে উৎপাদন, এই ফসল কাটা পর্যন্ত সকল বিষয়, হ্যাঁ সকল বিষয় আমার এখানে লেখা থাকতো, লেখা ছিল আর কি। হ্যাঁ, তো সেজন্য আমার এটা রিকগনাইজেবল হয়েছে আর কি। তো আমরা তাহলে ফিরে আসি রিসার্চে। তো নর্মালাইজেশন তার মানে কি, নর্মালাইজেশন যেটা গসিয়ান ডিস্ট্রিবিউশন একই কথা, ঠিক আছে। তো দিস ক্যান বি ইউজফুল ফর অ্যালগরিদম দ্যাট ডু নট অ্যাজিউম এনি ডিস্ট্রিবিউশন অফ দি ডেটা লাইক কে নিয়ারেস্ট নেইবার এন্ড নিউরাল নেটওয়ার্কস, ঠিক আছে। এটা কিসের জন্য মানে খুবই ভালো, যেটা কে নিয়ারেস্ট নেইবারের ক্ষেত্রে এটা ভালো কাজ করে, তারপরে ক্লাস্টারিং অ্যানালাইসিসের জন্য এটা ভালো কাজ করে। আবার এখানে দেখেন স্ট্যান্ডার্ডাইজেশন আছে। অন দি আদার হ্যান্ড can be helpful in cases where the data follows a Gaussian distribution. However, this does not have the necessarily true. Also, unlike normalization, standardization does not have a bounding range. So, আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম না 0 থেকে 1 নর্মালাইজেশন, ঠিক আছে, যাই করুক না কেন নর্মালাইজেশন 0 থেকে 1 এর ভিতরে চলে আসবে, বুঝতে পারছেন। বাট এটার কোনো বাউন্ডিং রেঞ্জ নেই। সো ইভেন ইফ ইউ আউটলায়ার্স ইন দি ডেটা they will not be affected by standardization. তো এটা একটা অসুবিধা আর কি। মেইনলি আমরা মোস্টলি আমরা সবাই নর্মালাইজেশন নিয়ে কাজ করি। ইভেন আপনি আপনার সুপারভাইজারকেও যদি বলেন, আপনাদের যারা রিসার্চের কাজ করেন ওই সুপারভাইজারও আপনাকে মেন্টরি করবে যে নর্মালাইজেশন করার জন্য। কারণ কি, সে যখন রিসার্চ করছে ওই সময় সেও নর্মালাইজেশন দিয়ে করছে, আমিও নর্মালাইজেশন দিয়ে করছি, স্ট্যান্ডার্ডাইজেশন আমি করি নাই, ঠিক আছে। তো আমি এটা সম্পর্কে খুব একটা বেশি ভালো বলতে পারবো না। তো এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে, যে আমাদের নলেজের অভাবে আমরা আসলে ভালোভাবে গাইডও করতে পারি না আসলে যে কে কোনটা করবে, বুঝতে পারছেন। তো যে যতটুকু লিমিটেড এর ভিতরে যে যতটুকু রিসোর্স করতে পারছে ও তার স্টুডেন্টদেরকে ওইটাই উপদেশ দেয়, বুঝতে পারছেন। তো এই জিনিসটা আর কি বাংলাদেশের ক্ষেত্রে, নট অনলি বাংলাদেশের ক্ষেত্রে, এটা বাইরের দেশের ক্ষেত্রেও সেম জিনিসই হয়। বাইরের দেশে আরো বেশি জঘন্য অবস্থা হয়। আচ্ছা আমরা তাহলে আসি। তো এখন কি করতেছে, স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে সে এখন করতেছে। তো আমি ওই সময় তো পাইথনে আমি পারতাম না, তো আমি কি করছি, ডিরেক্টলি এক্সেলের সূত্র বসে আমি এই জিনিসটা করছি, বুঝতে পারছেন। মানে এই যে নর্মালাইজেশন যে করাটা আর কি এক্সেলের সূত্র বসাই করছি। তো সেজন্য আমি ওইটা খুব ভালো মতো জানি। পাইথনে যারা এখন করতেছে তারা সূত্র সম্পর্কে কিছুই জানে না, ওরা জাস্ট ও বসাই দেয়। তো এখানে কি করতে হচ্ছে, স্কেলার যেটা স্ট্যান্ডার্ড স্কেলার নিছে এক্সট্রেন ওয়াই10 কে ট্রান্সফর্ম, একটা হলো কি ফিট ট্রান্সফর্ম, একটা কি ট্রান্সফর্ম, কোনটা ট্রেন টেস্ট দুটার ক্ষেত্রে দেখেন। ওইখানে দেখেন কি করা হয়েছে, লেভেল এনকোডিং এর ক্ষেত্রে যেটা সেম, এটার ক্ষেত্রে সেম জিনিসটা রাখা হয়েছে, ঠিক আছে। তো
0.5 দিয়ে কি কি করা হচ্ছে বলেন তো দেখি এখন, কেউ কি বলতে পারবেন 0.5 দিয়ে কি করা হচ্ছে? কোলন 5 দিয়ে কি করা হচ্ছে? দশমিকের পরে 5 ঘর থাকবে এরকম নাকি? এরকম না, না এটা তো দশমিক না, এটা তো কোলন। কোন? কোলনের পর নিয়ে এটা নিয়ে অনেকের কনফিউশন দেখি আমি, আপনাদের ওই হোয়াটসঅ্যাপে দেখছি, অনেক জায়গায় দেখছি। কোলনের পর 5 ঘর মানে কি? 0 থেকে 5 পর্যন্ত ইয়ে নেবেন ইন্ডেক্স। বুঝি নাই। 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স নাম্বার আর কি কাউন্ট করবে। 0 থেকে 5 টার্ন করবে 5 টার্ন 4 পর্যন্ত, 0 থেকে 4। আমরা একটু দেখি এটা আসলে চ্যাটজিপিটি কি বলে। আমি কনফিউজড হয়ে গেছি, আমি একটা ভাবতেছি, আপনারা বললেন আরেকটা। কি বলতেছে বলেন। রিপ্রেজেন্টেটিভ ফার্স্ট 5 রোজ। 5 রোজ, তাহলে First 0 থেকে 4 পর্যন্ত। আর যেহেতু রেঞ্জ নিয়ে কাজ করতেছে, সেহেতু কি এটা 0 থেকে 4 পর্যন্ত হবে। এই যে ইট ইউজেস স্লাইসিং টু অ্যাক্সেস রোজ ফ্রম ইন্ডেক্স 0 to 4। আমি যতটুকু জানি এটা হলো যে 5টা রো নিয়ে কাজ করে, ঠিক আছে। ওকে, আমরা একটু ব্যাক করে আসি। তার মানে প্রথম 5টা রো ডাটা দেখাচ্ছে, তার মানে কি আমি কি এক্সটেন্ড ডট হেড দিলেও কি সেম জিনিসটা দেখাইতো? বলেন তো দেখি। আচ্ছা ভাই, এখানে স্লাইসিং বলতে কি বুঝাইছে? কোথায়? ওই চ্যাট জিপিটির ইয়াটাতে যে স্লাইসিং ইনক্লুসিভ, কোথায়? এই যে স্লাইসিং টু অ্যাক্সেস রোজ ফ্রম ইন্ডেক্স 0 to 5, এই স্লাইসিং। ডাটা সেট থেকে ফার্স্ট 5টা রো কেটে নিয়ে আসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন পর্যন্ত দেখি না। ও এই জায়গায় ইট ইজ ইউজেস স্লাইসিং, স্লাইসিং মানে কেটে নিয়ে আসা, মানে কেটে বলবো না, এটাকে বলা হয় এক্সট্রাক্ট করা আর কি। হ্যাঁ, ডাটা সেটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা, ঠিক আছে। ওকে, আমরা এখন এরপরে কি করছে, প্যারাম গ্রিড দিছে সেম ভাবে, এখন 1 থেকে 40 পর্যন্ত নিছে ক্যানিয়ারেস নেইবার। আমি নিছি মোস্ট প্রবাবলি ক্যানিয়ারেস নেইবার দিয়ে আমি মনে হয় 15টা 16টা পর্যন্ত নিছি। আমি করছি হলো যে এমআইটি থেকে যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারটা দিয়ে, ওই ফ্রি সফটওয়্যার আর কি, ওইখানে ভিতর সব অ্যালগরিদম দিয়ে আছে, আমি জাস্ট রান করব এই ধরনের। বাট ওইটা এখন মনে হয় এখন আছে কিনা যায় না। প্যারামগ্রিড এন্ড নেইবার কেএন এন্ড নেইবার ক্লাসিফায়ারটাকে নিচে গ্রিড সার্চ সিবি অ্যালগরিদম চালানো হয়েছে, গ্রিড সার্চ সিবি কেএনএন এর ভিতরে প্যারামগ্রিড সিবি ইকুয়াল টু 5 পাস ফোল্ড প্যারামিটার স্কোর। এখন কত আসছে? এটা 86%। এখন এই যে 86% আসছে বা এই যে 85% আসছে, এটা কিসের বলেন? এটা কি আইরিশ ডাটা সেটের নাকি হার্ট ডিজিজের? হার্ট ডিজিজের। আর ডিজিজ ভাইয়া, হার্ট ডিজিজের ডাটা সেট। এখন হার্ট ডিজিজের ডাটা সেটটা যে 85% আসছে, আপনার কি মনে হয় এটার একুরেসি রেটটা কি ভালো নাকি খারাপ? ভালো। এটা একুরেসি রেট অত্যন্ত অত্যন্ত ভালো, পারফেক্ট একটা ডাটা সেট এটা, মানে পারফেক্ট একটা স্কোর। 85, 85, 90%, ঠিক আছে, 88%, 87%, দিস আর দি পারফেক্ট স্কোর, ঠিক আছে। মানে এই ধরনের স্কোর গুলো দেখলে মোটামুটি যারা জার্নালে পাবলিশ করতে চায় তাদের তো মোস্টলি অ্যাপ্রুভ হয়, ঠিক আছে। তবে তাকে এই একুরেসি রেটটা ছাড়া ভালো অনেক কিছু ভালোভাবে লিখতে হবে আর কি। তো এটার জন্য কত আসছে? 27। এটা এর নেবর কত আসছে? 27। তো আপনি চাইলে 50 পর্যন্ত চালান না, সমস্যা নাই, বুঝতে পারছেন। সে আপনাকে আনসারটা দিলে তো হইলো, তাই না? তো এখানে 40 পর্যন্ত চালাইছে, কত পাইছে? 27 নাম্বার নেইবারটাই বেস্ট একুরেসি দিচ্ছে, যেটা হলো যে 85%, ঠিক আছে। এখন এটার উপর প্রেডিক্ট করতেছে, প্রেডিক্টে কত আসছে? প্রেডিক্টে কত আসছে? অলমোস্ট 87%, তাই না? 87%। অলমোস্ট 87%, তার মানে এটা বেস্ট স্কোর মোটামুটি বলতে গেলে।
তো আপনি রিসার্চ পেপারে এই ধরনের স্কোর আসলে আপনি কি লিখতে পারবেন না ভালোভাবে? লিখতে পারবেন। আপনার চাইলে এই যারা রিসার্চ করতে চান আপনার এই পেপারটা দিয়ে এটা দিয়ে চালাই দিতে পারবেন, বাট আপনাদের কিন্তু সুন্দরভাবে বলতে হবে, ঠিক আছে? পেপার লেখাও একটা মজার বিষয়। এখন ইজ একুরেসি দি কারেক্ট মেজার হিয়ার, একুরেসিটা কি কারেক্ট মেজার করছে কিনা। লেটস সি কনফিউশন মেট্রিক ফার্স্ট। তো এখানে কনফিউশন মেট্রিক্স এর জন্য এটাকে রান করছে, এটাকে রান করি। রান করার পর এটা একটা ছবি, ঠিক আছে, এটা আর কিছুই না, এটা একটা ছবি। এই যে বুঝতে পারছেন, এটা হলো যে ছবির ইয়া, এই ছবিটা হলো যে একটা মেট্রিক্স। কনফিউশন মেট্রিক্সে কি থাকে, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ থাকে। আমার এখানে যে কনফিউশন মেট্রিক্স আছে না, আমার এখানে একটা কনফিউশন মেট্রিক্স আছে, এই যে। তার মানে এই যে মাঝখানের যে তিনটা, এই তিনটা কি, এই তিনটা, এগুলো সব ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ। বুঝতে পারছেন, যে মাঝখানে যেগুলা কই গেল, এই যে এইগুলা। আর বাকিগুলো তাহলে কি, বাকিগুলো বলেন, ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ বাকিগুলো। বুঝতে পারছেন? এখন এই কি বলে যে এই যে এখানে আপনি বলতে পারেন যে এটাকে কেন ফলস পজিটিভ, এটাই কেন মেইন রিজন। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে টোটাল যোগ করে দেন, টোটাল যোগ করলে কত হয়, টোটাল যোগ করলে কত হয়, 90 টোটাল 90 যোগ দাদা। করলে 30, 40, 50, 60, 70, 80, 88, 90। 90 আমার একুরেসি রেট কত, 87 পয়েন্ট সামথিং, অলমোস্ট 90-র কাছাকাছি। মিসক্লাসিফাই করছে কত, 12%। তার মানে আমার যে ফলস পজিটিভ যেটা, এটা অনেক ভালো, মানে আমার এটা, মানে এটা ঠিক আছে। বুঝতে পারছেন, মানে আমার ট্রেনিং ডাটা সেটটা এবং কনফিউশন ম্যাট্রিক্স বোথ আর অলমোস্ট মানে সেম রেজাল্ট দিচ্ছে আমাকে, ঠিক আছে। তো এখানে ট্রু পজিটিভটাই আমরা অ্যাকচুয়ালি নিয়ে থাকি আর কি, ট্রু পজিটিভটাই প্রেডিক্টেড। তো এখানে কনফিউশন ম্যাট্রিক্সটা এখানে এভাবে দেখানো হয়েছে। আপনি এটাকে কিন্তু আবার ডিজাইন করতে পারবেন। আমি তো এইভাবে দেখাচ্ছি, এর এর মাধ্যমে দেখাচ্ছি কনফিউশন ম্যাট্রিক্স, এই যে এটা, ঠিক আছে। বাট আপনি চাইলে এটা ওই কি বলে যে এই, আমি ভুলে গেলাম, এই যে মানে বিভিন্ন ওই যে ভিজুয়াল আমরা করি না, গ্রাফ করি না, গ্রাফিকের মতো এসএনএস দিয়ে আমরা এটাকে কনফিউশন ম্যাট্রিক্স, এটা কিন্তু পাইথন দিয়ে বের করা। এই যে এটা, এটা স্যার বের করে দিছে আর কি। আমি তো ওই সময় পাইথন পারি না, ঠিক আছে। তো স্যার আমাকে বের করে দিছে। তো স্যার পরে স্যারের কাছ থেকে এই ছবিটা নিয়ে পরে অ্যাড করেছি, এই আর কি। তো আপনারা চাইলে এই যে এটা ফলস পজিটিভ, ফলস, এটা কি ফলস পজিটিভ, ফলস নেগেটিভ আসছে, তো এখান থেকে আর বাকি ইয়েটা আর কি, এটা এটা হলো কি ফলস পজিটিভ, ফলস নেগেটিভ এগুলা, ঠিক আছে। এই যে ফলস নেগেটিভ, ফলস পজিটিভ। তো এখন একুরেসির যে কাজটা, একুরেসিটা কিভাবে ইউজ করা হয় দেখেন, একুরেসির সূত্র, এই সূত্রটা আবার এমন না যে সূত্র একুরেসি বের করছেন মানে আপনাকে সব সূত্রই দিতে হবে, এরকম না। এগুলো খুব টু জেনেরিক্স এই ফর্মুলা। আপনার রিসার্চ পেপারে এই ফর্মুলা গুলো অনেকটা দেয় না, অনেকে দেয়, কনফারেন্স পেপারে এগুলো না দিলে 5-6 পেজ তো হয় না, বুঝেন নাই। তো এগুলো দেয় অনেকে, বাট যার রিসার্চ পেপার গুলো এক একটা 16 পেজ 17 পেজ হয়, আমার পেপারটা তো 18 পেজ হয়ে গেছে। তো এগুলোতে এই ধরনের জেনেরিক যে ফর্মুলা গুলো এগুলো না দিলেই ভালো। তো আমার এখানে একুরেসি রেটটা দেওয়া হয় নাই, ঠিক আছে। ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভটাকে ডিভাইড করে কি দিয়ে, সবগুলো দিয়ে ডিভাইড করে, বুঝতে পারছেন, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ দিয়ে। মানে কি, এই যে এখানে যে ইয়াটা আছে, এই যে কি বলে একুরেসি রেটটা কি দিয়ে, এই দুটোকে যোগ করে বাকি সবগুলোকে যোগ করে ডিভাইড করে যেটা হবে ওইটাই হলো যে একুরেসি রেট। বুঝতে পারছেন বিষয়টা? এই যে সে ধরেন যে 107 প্লাস 92, আবার সবগুলোকে যোগ করে যা হবে ওইটা হলো যে আমার একুরেসি রেট। আমরা একটু ফাইন্ড আউট করি ক্যালকুলেটর দিয়ে। 107 প্লাস 11 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কত, 118, 110, 20, 30, 40, 148, 149, 149 এরকম নাকি? এই যে 79% আসছে, এটাকে মনে হয় আবার পার্সেন্টেজ করতে হবে কি না, এটাকে মনে হয় আবার পার্সেন্টেজ করতে হবে মনে হয়। এটাকে পার্সেন্টেজ করলে না, এটা পার্সেন্টেজ করতে হবে হয়তো বা। ঠিক আছে, একুরেসির ফর্মুলাটা হলো যে এরকম আর কি। হ্যাঁ,
তারপরে প্রিসিশন ফর্মুলা হলো যে এটা প্রিসিশন, আর রিকল ফর্মুলা হলো যে এটা, এগুলো দেয়া আছে খুব সুন্দরভাবে। আর F1 স্কোর, আমরা F1 স্কোর কেও আবার একুরেসি রেট হিসেবে ধরে নিই আর কি। মোস্টলি F1 স্কোর এবং একুরেসি রেট বোথ আর সেম, ঠিক আছে। তো এখন আপনার কোয়েশন আসলো যে আমার একুরেসি রেট বের করলাম, বাট বাকিগুলো কিন্তু বের করতে হয়। এই যে এগুলো এগুলো কেন বের করতে হয়, যে আমার এখানে কিন্তু এগুলো আছে, এই যে ডিটেল মেজারমেন্টে দেখছেন, এই যে টিপি রেট, এফপি রেট, প্রিসিশন, রিকল, এফ মেজার, রক রক এরিয়া আছে, তাই না? আমার এখানে এই যে খারিফ 1, রবি, খারিফ 2, আমার আমাদের 3 ধরনের মানে সিজন আর কি। এগুলো হলো যে ফসল উৎপাদনের সিজন, মানে আমাদের 12 মাসকে এই 3 ধরনের সিজনে বিভক্ত করা হয়। তো এই আর কি। তো এখানে কি টিপি রেট, এফপি রেট মানে বুঝতে পারছেন? টিপি রেট মানে কি বলেন তো দেখি, তো বলতে পারবেন? এই যে এখানে তো লেখাই আছে ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট, পজিটিভ। ঠিক আছে। এফপি রেট মানে ফলস পজিটিভ রেট, এই জিনিসগুলো দেয়া আছে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো কিন্তু দিতে হয়। তো এই যে এইগুলো বের করার জন্য হলো যে এই ফর্মুলা। এখন এইভাবে তো ফর্মুলা দিয়ে বের করবেন না, তাই না? বের করবেন কিভাবে? এই যে সূত্র দিয়ে বের করবেন, এই যে এইভাবে, বুঝতে পারছেন? এগুলো এই ইয়া দিয়ে আছে আমার এখানে, এই কি বলে এই যে এখানে ইয়া দিয়ে আছে। এখন এখানে আমি এটাকে যদি একবার রান করি সবগুলো একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি যে টেবিলটা বানাইছি না, ওই টেবিলটা একসাথে বের হয়ে গেছে। এখানে প্রিসিশন, রিকল, F1 স্কোর, সাপোর্ট সব চলে আসছে, তাই না? তো এই টেবিলটা দিয়ে দিলে হয়ে গেল। সব ডেটা সেটের ক্ষেত্রে কি সবগুলা বের করতে হবে? সবগুলো, হ্যাঁ সবগুলো থাকে তো, মানে ক্লাসিফায়ার যতগুলো অ্যালগোরিদম আছে সবগুলোতে প্রিসিশন, রিকল, F1 স্কোর এন্ড সাপোর্ট থাকে বাই ডিফল্ট, বুঝতে পারছেন? ক্লিয়ার? এই যে F1টা কেন বেশি ইম্পর্টেন্ট, এই যে দেখেন আমাদের কিছুক্ষণ আগে একুরেসি রেট কত আসছে, 87 আসছে না? F1 স্কোরের কাছাকাছি, F1 স্কোরের সমান, বুঝতে পারছেন? সেই জন্য এখন F1 স্কোরকে আমরা মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হিসেবে মনে করি, ঠিক আছে। এই যে এখন আপনি আলাদা আলাদা ভাবে যদি প্রত্যেকটা জিনিস দেখতে চান তাহলে কিভাবে দেখবেন? এই যে রিকল স্কোর দিয়ে রিকলটাকে দেখতেছে, কেনেরেস নেবো দিয়ে এই যে স্কোরিং, সিবি এতদূর পর্যন্ত দেওয়ার পরে এক্সট্রা আরেকটা নতুন কিছু আসছে, যেটা হলো কি স্কোরিং ইকুয়াল টু রিকল, বুঝতে পারছেন? জাস্ট ট্রেন দিয়ে এটাই আপনি চালাইতে পারেন, যে কোনো ইয়াতে আপনি এটাকে চালাইতে পারবেন, ঠিক আছে। যে কোনো ধরনের অ্যালগরিদমে চালাইতে পারবেন। এখানে কি ভেরিয়েবলের নামটা চেঞ্জ হয়ে যাবে আর অ্যালগরিদমের নামটা চেঞ্জ হয়ে যাবে, কোন একটা ক্লাসিফায়ার অ্যালগরিদম হবে, ঠিক আছে। রিসার্চ সিবি দিবেন, আর KNN2, ওই যে KNN2 এর জায়গায় এই যে KNN2টা, আর প্যারামগ্রিড যেটা আছে এটা নিয়ারেস্ট নেইবরের ক্ষেত্রে আর কি। অন্যান্য অ্যালগরিদমের গুলো নিচে আছে, আমি দেখাবো। স্কোরিং হলো কি রিকল, বুঝতে পারছেন? প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যদি চালাইতে চান চালাইতে পারবেন। রিকলের উপর বেস করে আপনাকে একটা স্কোর দিয়ে দিবে, বুঝতে পারছেন? এটা এই যে রিকলের উপর বেস করে 84, কিছুক্ষণ আগে 87% আসছে, এখন বেস টেস্ট আবার 84% কেন? কারণ এটা কি রিকলের উপর বেস করে স্কোরিং, বুঝতে পারছেন? আর ওয়াই প্রেডিক্টটা কত? এটা এক্স টেস্টটাকে প্রেডিক্ট করবে, প্রিন্ট করে দেখে 87 সেম। এখন এসবিএম সাপোর্ট ভেক্টরের এবং বাকিটার ক্ষেত্রে কি পার্থক্য? এসবিএম এর ক্ষেত্রে আমরা একটু দেখি। ওভারফিটিং, আন্ডারফিটিং গুলো তো আমি এর আগে পড়াইছি, এই জিনিসগুলো এখন আর বলবো না। যেমন দেখেন এখানে প্যারাম গ্রিডটা আলাদা, জাস্ট এই প্যারামিটার গ্রিডটা অন্যরকম হয় আর কি প্রত্যেকটা অ্যালগরিদমের ক্ষেত্রে, বিশেষ করে এসবিএম এর ক্ষেত্রে আলাদা। নিয়ারেস্ট নেইবরের ক্ষেত্রে, নিয়ারেস্ট নেইবরের ক্ষেত্রে কি করা হয়? বেস প্যারামিটারটা ফাইন্ড আউট করা হয় কি নাম্বার অফ রেঞ্জের উপর ভিত্তি করে, ঠিক আছে। আর এসবিএম এর ক্ষেত্রে কি লগ স্পেসের উপর ভিত্তি করে করা হয়, ঠিক আছে, হাইপার প্যারামিটারটা। তো আপনারা চাইলে সেম জিনিসটা হুবহু এইভাবে লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এসবিসি এইভাবে করতে পারেন। তো এখানে এই যে এই জিনিসটা রান করবেন, আপনাদের বেস্ট স্কোর 1 মানে কি? বেস্ট স্কোর 1 মানে কি 100%, বুঝতে পারছেন? 1.0 মানে 100%। এখন এটা কিসের উপর চালানো হয়েছে? এই যে গ্রিসার সিবির উপর রিকল দিয়ে চালানো হয়েছে, ঠিক আছে। বাট রিকলটা অ্যাকচুয়ালি মেইনলি আমরা একুরেসি হিসেবে এটাকে মানি না, আমরা মেইনলি F1 স্কোরকে সবচেয়ে বেশি একুরেসি রেট হিসেবে আমরা এটাকে গণনা করি আর কি। তো এটা একটা পার্থক্য রয়ে গেছে। কারণ এটা যে কি কেন করি এটাও এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট আমাদের সব টিচাররা এই জিনিসটা করতে বলে। তো এখানে বেস্ট স্কোর কত আসছে? 100% চলে আসছে। আর এটার হলো যে কি আরবিআর। আচ্ছা এখানে কার্নেল কি? কার্নেল কি কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু কিছুদিন আগে বলছি কার্নেল কি। এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন, যে কোনো এই যে ডেটা অ্যানালিস্ট, ডেভঅপস, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টে তো এই কোয়েশ্চেন করে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন গুলো করা হয়। হোয়াট ইজ কার্নেল? ডু ইউ নো অ্যাবাউট দি কার্নেল? কার্নেলটা কি? কার্নেলটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলে কার্নেলটা একটা হার্ডওয়্যার,
বাট কার্নেলটা কিন্তু হার্ডওয়্যার না। কার্নেলটা কি? কার্নেলটা একটা সফটওয়্যার, ঠিক আছে? কার্নেলটা কি করে? আমাদের এই যে আমি যে ইনপুটটা দিচ্ছি, এই ইনপুটটা আমার যে সিস্টেমের যে মেমোরি বা সিস্টেমের যে মাদারবোর্ড সবকিছুতে প্রেরণ করে ওইখান থেকে আউটপুটটা নিয়ে আসে। এটা অনেকটা মিডিওকার হিসেবে কাজ করে, মানে থার্ড পার্টি হিসেবে, মানে মাঝখানে সামঞ্জস্যতা হিসেবে কাজ করে এটা। যেমন এটাও কিন্তু কার্নেল, ঠিক আছে? এই যে আমরা যেটা রান করি, এই যে কার্নেল, তাই না? তো এটা কি পাইথনের কার্নেল, তো এটা কি এসবিএম এর কার্নেল এটা, ঠিক আছে? আরবিএফ মোড ইউজ করা হয়েছে। এখন এটার এসবিসির সেম ভাবে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এসবিসি দিয়ে করি আর ইয়া দিয়ে করি, এই যে প্রিসিশন, রিকল, F1 স্কোর, এই জিনিসগুলো বের করা হচ্ছে। এখন এখানে দেখেন F1 স্কোর কত, 058। কিছুক্ষণ আগে প্রিসিশন কত দেখাচ্ছিল, এই এই রিকল কত দেখাচ্ছিল, অলমোস্ট 1 দেখাচ্ছিল, তাই না? তো অ্যাকচুয়ালি আমার একুরেসি রেট কত, 0.58, 58%। এবং কনফিউশন ম্যাট্রিক্স করলে এটা কনফিউশন ম্যাট্রিক্স এরিতে আসে। এখন এসবিসি 2 তে এটা 86% আসছে। এখন এখানে বলতে পারেন যে এখানে কি ডিফারেন্স দুটোর ভিতরে? দুটোর ভিতরে খুব একটা বেশি ডিফারেন্স নাই। একটা হলো যে F1 আর একটা হলো কি, উপরেরটাতে কত নিয়ে হয়েছে, উপরেরটা কি নিয়ে হয়েছে, রিকল নিয়ে হয়েছে, তাই না? এই যে রিকল, ঠিক আছে? তো এখানে F1 স্কোর নিচ্ছে, সেজন্য অ্যাকচুয়ালি অ্যাকুরেসি রেটটা ডিফারেন্স, বুঝতে পারছেন? এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন এটা আপনার উপর। F1 স্কোর হলো যে কত, 86%, এই 87% এইভাবে দেখাইছে আর কি, এই যে 88%, বুঝতে পারছেন? তো এটা আমরা রান করে দেখি, প্রেডিকশন করে। আর এই যে এটা হলো যে অ্যাকুরেসি। এখন লজিস্টিক রিগ্রেশনও সেম, প্যারাম গ্রিডটা জাস্ট আলাদা হয়ে থাকে, ঠিক আছে? এই যে প্যারামিটার গ্রিডটা, বাকি সব দেখেন সব সেম। এই যে গ্রিড সার সিবি, ভিতরে এলআর বলতে উপরে যেটা আছে এটা প্যারাম গ্রিডটাকে ঢুকাইছে, সিবি ইকুয়াল টু 5, স্কোরিং রিকল দিয়ে করছে, বুঝতে পারছেন? সব কিন্তু একই, এই যে অ্যালগরিদম গুলো। এটাকে রান দিলে এত সময় নেই কেন? ও প্রেডিকশন এক্স টেস্টটাকে প্রেডিক্ট করতেছে আর কি, ক্লাসিফিকেশন। তারপরে আমরা একটু যাই, এরর দিছে নাকি কি? আচ্ছা, এটা এটা হলো যে ওয়ার্নিং, আর কিছু না। এটা ওয়ার্নিং দিছে, এরর না, এরর না এটা। এই যে মেন হলো যে 87%, ঠিক আছে? এটা ওয়ার্নিং দিছে, হ্যাঁ, ফিট ফিল্ডিং ওয়ার্নিং। তার মানে কি, এটা বেস্ট, মানে বেস্ট অ্যালগরিদম না এই ডাটা সেটের জন্য, মানে হার্ট ডিজিজ যে ডাটা সেটটা আছে ওটার জন্য এটা বেস্ট ফিট না। তারপরেও আমি আপনাদেরকে অ্যালগরিদম গুলো দেখাচ্ছি আর কি এখানে। ট্রি বেস অ্যালগরিদম মানে ডিসিশন ট্রি মানে কি, এই যে অনেকটা এই ধরনের ডিসিশন ট্রি, একুরেসি রেট। এটার ক্ষেত্রেও সেম, জাস্ট প্যারামিটার গ্রিডটা আলাদা, বুঝতে পারছেন? এই যে প্যারামিটার গ্রিডটা আলাদা। আপনাদের শুধুমাত্র পাইথনের ক্ষেত্রে কোনটা মনে রাখতে হবে, বাকি সবই একরকম থাকবে, এটা চেঞ্জ হয় আর এটা চেঞ্জ হয়, বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আপনার পাইথনে যদি রিসার্চের কাজ করেন কোন জায়গাটা পরিবর্তন করতে হবে বলেন তো দেখি তাহলে? বাকি সব ঠিক থাকবে, প্যারামিটার গ্রিডটা অ্যালগরিদম ওয়াইজ চেঞ্জ হবে আর ট্রিটা চেঞ্জ হবে। এখন আপনার কোয়েশন আসতে পারে যে ভাইয়া এই যে যে অ্যালগরিদম গুলো দেখাচ্ছেন এর বাইরে যদি অন্য কোনো অ্যালগরিদম নিয়ে করি তখন কি হবে? আপনি চ্যাটজিপিটি কে বলবেন, এই কোডটা দিয়ে দিবেন, বলবেন যে মেক কনভার্ট ইট টু দিস অ্যালগরিদম। এখন এই অ্যালগরিদমের ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা করবে সে দেখবে। এখন ওইটা আপনি যদি বুঝতে পারেন তখনই আপনি কাজ করবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে একটু স্টাডি করতে হবে ওই অ্যালগরিদমটা সম্পর্কে, বুঝতে পারছেন? তো আমরা এটাকে রান করব এই সেম ভাবে, এই জিনিসগুলো প্রত্যেকটা। ডিসিশন ট্রি, ডাটা সেট, এই মানে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে? র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার এগুলো সব একই রকম। এই যে দেখেন এটার ক্ষেত্রে প্যারামিটারটা আলাদা, ঠিক আছে? ম্যাক্স ডেপ্থ, এই জিনিসগুলো সব আলাদা, এই যে এগুলো সবগুলো আলাদা। তো এগুলো কিভাবে রান করতে হয় এগুলো কোড দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা নিজেরা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করতে চান তারা তো এই জিনিসগুলো সম্পর্কে জানেন, তো আপনারা এগুলো বলতে পারেন। এখন বলতে পারেন যে একটা হার্ট, এই যে হার্ট ডিজিজের উপরে চালানো হয়েছে, ঠিক আছে? হার্ট ডিজিজের উপরে এতগুলো অ্যালগরিদম চালানো হয়েছে, এটা এটা স্বাভাবিকভাবে রান করতেছে না, কারণ উপরের থেকে আমি রান করে আসি নাই, এই যে এখান থেকে এটাকে রান করে আসি নাই, সেজন্য এটা এরর দিচ্ছে। আচ্ছা, এখন এটার ভিতরে among all the models we have tested, random forest has obtained the best F1 score। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে F1 স্কোরটাই অ্যাকচুয়ালি মেজার করতেছি আমরা,
মেইনলি F1 স্কোরটাই সবচেয়ে বেশি মানে হাইলি ভ্যালু করা হয় আর কি আমাদের এখানে। তো F1 স্কোরের যে বেস্ট স্কোর যেটা আসবে ওইটাকে আমরা নিচ্ছি। সে ধরেন যে আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন, আপনার ধরেন যে মাল্টিপল অ্যালগরিদম চালাচ্ছেন এটার উপরে একুরেসিটাকে ফিট করানোর জন্য বা বেস্ট একুরেসি কোনটা আসতেছে ওইটাকে ইয়ে করার জন্য। তো আপনি তখন কি করবেন, রিসার্চ পেজে আপনাকে তাহলে কি লিখতে হবে, একটা টেবিল বানাইতে হবে যে আমি এই অ্যালগরিদম গুলো করছি, এই অ্যালগরিদম গুলোর ভিতরে একুরেসি রেট, এগুলো প্রত্যেকটার একুরেসি রেট এটা আসছে। এর ভিতরে আমি আমার কাছে মনে হয়েছে যে এই অ্যালগরিদমটা এই ডাটা সেটের জন্য পারফেক্ট এবং দিজ আর দি আমি ফাইনালাইজ করলাম যে এটাই আমার ফাইনাল একুরেসি রেট হুইচ ইজ দিস ওয়ান, দিস পার্সেন্টেজ। আমি এবার বলতে পারবো, তাই না? তো এখানে এই যে প্রেডিকশনের ক্ষেত্রে দেখেন F1 স্কোর এটার ক্ষেত্রে 87%, তার মানে কি সব ক্ষেত্রে F1 স্কোর 87% আসতেছে, ঠিক আছে? তার মানে সেজন্যই F1 স্কোরকে বেস্ট স্কোর হিসেবে নিচ্ছে। মানে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা আসতেছে না, যেমন রিকলের ক্ষেত্রে একসময় একরকম, এটার ক্ষেত্রে একরকম, ওইটার ক্ষেত্রে একরকম, বাট F1 স্কোরটা মোস্টলি সব সময় একই রকম থাকতেছে, যার কারণে F1 স্কোরটাই অ্যাকচুয়ালি মেইনলি ওনারা চুজ করছে আর কি এখানে এই মডেলের ক্ষেত্রে, ঠিক আছে? আরো কি ভাই কোনো তাহলে প্রশ্ন আছে? রিসার্চের ক্ষেত্রে এত টাইম দেয় কেন যদি প্রত্যেকটা মডেল রান করে জাস্ট অ্যানসারটাই বসাইতে হয়? তাইলে কারণটা কেন দেয় আপনি জানেন না? আপনাকে কি এই জিনিসগুলো শিখায় ওনারা? মেশিন লার্নিং এর কাজটা কি শিখাইছে? না, নিজে পাইথন নিজে পাইথন কি শিখতে হয়। শিখাইছে? আপনি পারেন না সেজন্য আপনাকে শিখাইয়া ওইগুলো করাচ্ছে, বুঝতে পারছেন? আমি নিজেই তো পাইথন পারি নাই, বললাম না আন্ডারগ্রেডে থাকার সময় আমি পাইথন পারি নাই। আমি ওই সময় কি নিয়ে কাজ করতাম? আমি ওই সময় PHP নিয়ে কাজ করতাম। আমি আবার ওই সময় থার্ড ইয়ার লাস্ট সেমিস্টারে আমার আবার জব হয়ে গেছে ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে জবের প্যারা একটা আছে, ওইখানে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট বিল্ড করতে হবে, এটা ওটা বিল্ড করতে হবে। তখন এই কারণে আসলে আমাদেরকে তো এই জিনিসগুলো শেখানো হয় না। যদি শেখানো হয়, মেনলি আরেকটা বিষয় আছে যে একটা সময় দেওয়ার আরেকটা কারণও আছে। কারণটা মোস্টলি হলো যে ডাটা সেটটাকে প্রিপেয়ার করার জন্য, বুঝতে পারছেন? ডাটা সেটকে প্রিপেয়ার করতে তো অনেক কষ্ট। আমি আপনাকে দেখাই যে আমার যে পেপারের ডাটা সেটটা আমি কিভাবে হ্যান্ডেল করছি, আপনি বুঝতে পারবেন আমার কত সময় লাগছে ডাটা সেটটা প্রিপেয়ার করতে। এটা কি এখানে কি আছে? ফাও আছে, এই যে স্মার্ট এগ্রিকালচার A2I এখনো আছে কিনা জানি না ডাটা সেটটা। না এটা তো না, আরেকটা আছে। এই যে ইয়ারলি এগ্রিকালচার বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরো, ঠিক আছে, BBS স্ট্যাটিস্টিক্স ব্যুরো আছে, তাহলে এটার পাওয়া যায়। এই যে আমার দেখেন আমি যে ডাটা সেটটা নিছি আমার 2020, আমি তো 2020 সালে পাস করছি, তাই না? এই যে 2020 সাল, আমাকে কয়টা ডাটা সেট নিয়ে কাজ করতেছি জানেন? 2012 সাল থেকে 20 সালের পর্যন্ত ডাটা সেট নিয়ে। কারণ আমাকে আবার ভেরিফাই করতে হবে। এবং এই বইটা আমি আমি একটা বই আপনাকে দেখাই, এই বইটার ক্ষেত্রে কি আছে আপনি ভালো বলতে পারবেন, ঠিক আছে? কেন সময় লাগে আসলে, ঠিক আছে? সময় দিয়ে এটা ভালো, বাট আপনার ডেভেলপমেন্ট ফেজে খুব কম সময় লাগে। আমার খুব কম সময় লাগছিল। দেখেন আমার এখান থেকে আমার মোস্টলি সব ডাটা নিয়ে, ঠিক আছে? ডাউনলোডই হয় মানে অনেক সময় নেই। এই যে আমাকে এখান থেকে বের করতে হয়েছে, এই যে লোকাল ব্রডকাস্ট মিড মার্চ টু মিড এপ্রিল, ঠিক আছে? তারপরে আবার কোনটা খারিফ ক্রপ কোনটা। 650 পেজের বই। হ্যাঁ, এই পুরো বইটা থেকে আমাকে ডাটা নিতে হয়েছে। এই যে ডাটাগুলো এইরকম থাকে, বুঝতে পারছেন? এই যে ডাটাগুলো এরকম থাকে, এই যে খারিফ, এই রবি, ঠিক আছে, এই ধরনের ডাটা থাকে। এই যে বরবটি, ঠিক আছে, বরবটি কি মিড সেপ্টেম্বর টু মিড জুলাই। ভাই এগুলো সব ম্যানুয়ালি পিক করতে হয়েছে। হ্যাঁ ম্যানুয়ালি এগুলোকে পুরোগুলোকে নিয়ে আমি এক্সেলে বসাইছি, বুঝতে পারছেন? তো আমার কিরকম সময় লাগছে আপনি খালি কল্পনা করেন। 3 জন ছিলাম, দুইজন হলো যে, একজন হলো যে আমার বান্ধবী ছিল, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন। তো আমি যদিও বা তার সাথে করতে যাই না, কারণ আমি জানি সে পারে না, ঠিক আছে, সে আমাকে হেল্প করবে না। তো তাকে নিতে চায় না, কিন্তু সে জোর করে ঢুকছে। আর সে জোর করে ঢুকছে, ঠিক আছে, কিন্তু সে আরেকজনকে ঢুকাইছে। তো এই ধরনের হয়েছে, বুঝতে পারছেন? তো তারা তো কেউ কাজ করে নাই, তাদেরকে যদিও বা প্রেজেন্টেশনে আবার তাদেরকে আমার শিখাইতে হয়েছে এইভাবে কোয়েশন করতে পারে, এই কোয়েশন গুলো করলে এইগুলো কিভাবে আনসার দিবে। হ্যাঁ, তো ওনারা আনসার গুলো ভালোভাবে দিতে পারছে, এটা একটা ভালো দিক। তো এই যে আমাকে এই জিনিসগুলো করতে হয়েছে, এই যে হারভেস্টিং টাইম, টাইম অফ সোয়িং, ট্রান্সপ্লান্টিং, দেখছেন না আমার ওই ইয়াতে আমি এই জিনিসটা হুবহু বসাই দিচ্ছি, বুঝতে পারছেন আমার ওয়েবসাইটে।
তো এই জিনিসগুলো প্রত্যেকটা একটা ভাইয়া এই থিসিস এর টপিকটা কি আপনি নিজে থেকে সিলেক্ট করছিলেন, মানে কিভাবে সিলেক্ট করছিলেন কি টপিক নিয়ে কাজ করবেন? থিসিসের টপিক তো আমি কয়েকটা টপিক নিয়ে গেছিলাম। আমি আমি ভাবতেছিলাম যে 3 জনের ভিতরে 2 জন তো কাজ করবে না, সেহেতু আমি একটু ইয়া নিয়ে যাই, যে কি বলে কম্পিউটার ভিশন নিয়ে যাই, ইয়া নিয়ে যাই যেগুলো নিয়ে খুব কম কাজ হয়েছে, মানে যেগুলো নিয়ে কাজ করতে হবে না আর কি, হ্যাঁ থিওরিটিক্যাল। তো পরে স্যার তো বললো যে না আপনি স্মার্ট এগ্রিকালচার নিয়ে কাজ করেন। পরে বাধ্য হয়ে কাজ করছি আর কি স্মার্ট এগ্রিকালচার। কারণ স্যার তো বলে নাই যে এইখান থেকে নিয়ে আসেন। পরে ডাটা খুঁজতে 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 প্রায় অলমোস্ট 2 মাস পরে আমি ডাটা খুঁজে পাইছি। তো 4 মাসের ভিতরে আমাকে কাজগুলো করতে হয়েছে। তো এই যে এখানে সব ডাটা সেট আছে। এই যে এখানে আবার দেখেন যে এই যে আমাকে আবার এখান থেকে পিক করতে হয়েছে যে অস লোকাল, এটা মার্চ থেকে অগাস্ট পর্যন্ত চলতেছে। আবার এটা আমাকে আবার এখান থেকে ফাইন্ড আউট করতে হয়েছে এই ক্যালেন্ডার থেকে। বুঝতে পারছেন? তো কতটা হেসেল গেছে চিন্তা করে দেখেন। এটা আমার করতে, এটা কত পেজ, 657 পেজ। এখান থেকে আমাকে তো অ্যাটলিস্ট 2 মাস বা 3 মাস লাগছে, তাই না, ফাইন্ড আউট করতে। দেন আমার মডেলটা ডেভেলপ করতে মাত্র 2 দিন বা 1 সপ্তাহ লাগছে আর কি, যেটা এই যে পাইথনের মতো কোড আর কি। বুঝতে পারছেন? তবে আমি তো আরেকটা সফটওয়্যার ব্যবহার করছি, মাত্র 1 সপ্তাহ লাগছে আমার। তো এটাতে বেশি সময় লাগার কারণটাই হলো যে ডাটা এক্সট্রাকশন। আপনাদেরকে মোস্টলি আমি আপনাদেরকে সবাইকে বলছি না যে কি ডাটা প্রিপারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডাটা প্রিপারেশনের পরের কাজগুলো অনেক সোজা হয়ে থাকে, তাই না? কারণ আপনার তো কোড দিয়ে আছে, আপনি কোডের স্ক্রিপ্ট জানেন, আপনাকে জাস্ট কোডটা ওইভাবে বানাইতে হবে বা আপনাকে স্ক্রিপ্টটা ওইভাবে বানাইতে হবে। তো স্ক্রিপ্টটা বানানোর জন্য যে প্রি প্রসেসিং এর কাজটা, ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আপনি মনে করতেছেন যে আমি শুধুমাত্র ভাইয়া তাহলে থিসিস তো ভাইয়া যে প্রেজেন্টেশনে অ্যালগরিদমের ভিতর থেকে কোনো কোয়েশ্চেন করে না, যে স্ক্রিপ্ট আপনি বললেন না 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 বসানো, তো না 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 এগুলো নিয়ে জিজ্ঞেস করে না। আমার কাছে এখনো ইয়ে আছে যে এই কি বলে যে আমার ইউনিভার্সিটি প্রেজেন্টেশন, আমরা বেস্ট স্কোর পাইছি। মজার বিষয় কি জানেন, যে আমাদের টোটাল 14টা গ্রুপ হয়েছিল। 14টার ভিতরে 14টার ভিতরে 9টা গ্রুপ থিসিস নিছিল আর বাকি গ্রুপগুলো প্রজেক্ট নিছিল। মজার বিষয় হলো যে আমাদের ডিফেন্স আসার কাছাকাছি সময়ে শুধুমাত্র 2টা গ্রুপ থিসিস ছিল আর বাকিগুলো সব প্রজেক্ট হয়ে গেছিল, কারণ প্যারার কারণে। বুঝতে পারছেন? তো বুঝতে পারতেছেন এগুলো এই ধরনের হয়ে থাকে স্বাভাবিকভাবে। আমার কি এখানে আছে কিনা, এটা আমার কোডিং টিউব, এটা আমার ওই যে কি বলে যে মানে ওই সময়ের যখন স্টুডেন্ট ছিলাম ওই সময়ের আর কি। এখানে কি আছে, এই যে স্মার্ট এগ্রিকালচার, এগুলো ভিডিও দিয়ে আছে, ভিডিও নিয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, কারণ ওয়েবসাইট তো দেখানো যায় না। এই যে প্রোগ্রেস প্রেজেন্টেশনটাই দেখাই। এটা হলো যে 3rd স্টেজের প্রোগ্রেস প্রেজেন্টেশন আর কি। এটা আমাদের ইউনিভার্সিটি নিছিল আর কি, এর আগে অন্যান্য ইউনিভার্সিটি নেয় কিনা আমি জানি না। তো এখানে একটা জিনিস দেখেন, আমার ইয়াগুলো দেখেন, ইন্ট্রোডাকশন, মোটিভেশন, প্রবলেম ডেফিনেশন, অবজেক্টিভ, ব্লক ডায়াগ্রাম, ইউজ কেস, ফ্লো চার্ট, চ্যালেঞ্জেস, লিটারেচার রিভিউ, টুলস, এক্সপেরিমেন্টের রেজাল্ট কি আসছে আর কি। এখানে কি কোথাও কি অ্যালগরিদম নিয়ে কোথাও লিখছি? আমি লিখি না কিন্তু। বুঝতে পারছেন? আমি আপনাকে দেখাই, এই যে ইমপ্লিমেন্টেশন ওভারভিউ, এই যে ইউজ কেস দেওয়া হয়েছে, ফ্লো চার্ট, লিটারেচার রিভিউ গুলো দেওয়া আছে, আর টুলস, এই যে টেম্পারেচার, হিউমিডিটি। এটা হলো যে আবার এই লাইভ ডিটেক্ট করে আর কি আমাদের ইয়েটা, মানে আমাদের ওয়েবসাইটটা। আমরা একটা মেশিন বানাইছি আর কি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি টেম্পারেচার এন্ড হিউমিডিটি ডিটেক্ট করে সে দেয়। এখন এটার উপর ভিত্তি করে এই ডেটাটা অ্যাকচুয়ালি টেস্টিং ডাটা সেট। বুঝতে পারছেন? আমাদের যেটা লাইভ ডিটেকশন করে, আর যেটা আমি বই থেকে যেটা নিয়েছি এটা কি ট্রেনিং ডাটা সেট। তো এটা ওই বই থেকে যেটা নিয়ে ওইটা দিয়ে ট্রেনিং করাইছি। ওইটা দিয়ে ট্রেনিং করানোর পর আমার যে ডাটা সেটটা আছে এটা টেস্টিং ডাটা সেটটা দিয়ে ট্রেন করাইছি, মানে টেস্ট করাইছি। তো এটার উপরে একুরেসি রেটটা নিয়ে আসছি। বুঝতে পারছেন বিষয়টা? তো এখানে দেখেন খুব একটা বেশি কিছু নাই, দেখছেন? টেকুরেসি রেট এই ধরনের মানে কিছু দেয়া নাই খুব একটা বেশি। প্রোগ্রেস ফাইনাল প্রেজেন্টেশনে জাস্ট একুরেসি রেট বা ওই ধরনের কিছু লেখা ছিল মনে হয়। এটা হলো যে টাইটেল প্রেজেন্টেশন, তো খুব একটা বেশি কিছু লেখা থাকে না। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এটা হলো যে আমারটা। আর এখানে মনে হয় আরেক থাকার কথা, ওইটা আমার, এটা নাই। অফিসিয়াল থিসিস গ্রুপ, এখানে কি আছে? এই যে দেখেন এই থিসিস গ্রুপে আমার কতগুলো ফোল্ডার, দেখছেন? মানে কত ভাই কাজ প্রত্যেকটা স্টেজের কাজ কতটুকু আগাল ওটার উপরে প্রেজেন্টেশন দিতে হয়। হ্যাঁ, ওইগুলোর উপর দিতে হয় আমাদের এই ধরনের প্রজেক্ট প্রোগ্রেসও ছিল।
এই যে আমার এখানে সব প্রেজেন্টেশন গুলো আছে। এই যে ডিফেন্সের প্রেজেন্টেশনটা দেখাই আপনাদেরকে। আউটলাইনটা দেখায়, বুঝতে পারেন? আউটলাইনে দেখেন খুব একটা বেশি কিছু নাই। এক্সপেরিমেন্টাল রেজাল্টটাতে নিয়ে যায় আপনাদেরকে। এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ওই যে যে জিনিসগুলো আসছে আর কি, ওই যে কারেক্টলি ক্লাসিফাইড, এটা কত, আমার একুরেসি রেট 85% বা 88%, বুঝতে পারছেন? এই জিনিসগুলো দেওয়া হয়েছে, আর কিছু নাই। ঠিক আছে, এই যে এখানে অ্যালগরিদম গুলো দেওয়া হয়েছে, আর কিছু না। এই অ্যালগরিদম গুলো দেখে নাই তারা। ঠিক আছে, এই যে এগুলো হলো যে ফাইনাল আউটপুট আর কি, আমাদের কিছু নাই, দেখছেন? তো মোস্টলি আপনার আরেকটা বিষয় আছে যে অনেকে আবার থিসিস পেপারে, আমার ফ্রেন্ডদেরকে ওই সময় দেখছি আর কি, অনেক কিছু লিখে নিয়ে যায়, এদিকে বিশাল বড় বড় করে নোট লেখা থাকে আর কি। হ্যাঁ, আপনারা বুদ্ধি হইলো কি, আমাদেরকে আমাদের সুপারভাইজারই শিখাইছে, বুদ্ধি হলো যে প্রেজেন্টেশনে আপনার খুব কম যেন রিসোর্স থাকে, মোস্টলি আপনি যেন বলেন সামারি মুখে। থাকবে, সামারি থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন এটা শর্ট করে আছে, সে ধরেন যে এই যে এটা শর্ট ভাবে আছে, এই কি বলে যে আহ, এই যে এটা শর্ট ভাবে আছে একুরেসি রেট। এখন এটাকে আপনি মুখে মুখে বলবেন, মুখে মুখে 10 মিনিট বলতে থাকেন। ঠিক আছে, তখন হবে কি, কোনো কিছু যদি লেখা থাকে, ওরা লেখাটা পড়তে থাকে টিচাররা, বুঝতে পারছেন? তখন ওই লেখার উপরে তারা কোয়েশন করে, বুঝতে পারছেন বিষয়টা? তো লেখা যত কম থাকবে, আপনি যত মুখে বলবেন, টিচাররা কিন্তু ওইটা কানেক্ট করতে একটু কষ্ট হয়, বুঝতে পারছেন? যারাই ওইখানে বসে থাকে, স্মার্ট। বুঝতে পারছেন? তো আমাদেরকে আমাদের সুপারভাইজারই আমাদেরকে বলছে। তো আমরা সেজন্যই আমরা লাস্ট যে দুইজন থিসিস গ্রুপ ছিল, আমরা সেজন্য আমরা সার্ভাইভ করতে পারছি। তো আপনাদেরকে ওইভাবে কাজ করতে হবে। আপনারা অনেকে দেখেন যে ডেফিনেশন লিখে নিয়ে যান, যেমন এই জায়গায় দেখেন নর্মালাইজেশন আর ডিসক্রিটাইজেশন করা হয়েছে। এখন কেউ যদি আমাকে বলে নর্মালাইজেশন কি, আমি মুখে বলে দিব, আমি তাকে আর বলবো না এখানে হোয়াট ইজ নর্মালাইজেশন, আমি এখান থেকে দেখে দেখে বলবো না, বুঝতে পারছেন? তো আমরা এই জিনিসটা করছি, আমাদেরকে আমাদেরকে আমাদের সুপারভাইজার খুব সুপার ভাবে হেল্প করছে। এই যে আমাদের এখানে এই জিনিসটা দেখছি, এই যে মেথোডোলজি দিছি না, এটাকে কিন্তু আমি এক্সপ্লেন করছি, আমি কিন্তু কোনো কিছু লিখে রাখি নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে এগ্রিকালচার ডাটা প্রি প্রসেসিং কি করা হয়েছে, রিডাকশনে কি করা হয়েছে, ডাটা মডেলিং এ কি করা হয়েছে, সলিউশন অ্যানালাইসিস গুলো কিভাবে করা হয়েছে, এই জিনিসগুলো আমি নিজে মুখে বলছি। তো মুখে বললে টিচার একটু বিরক্ত হয়ে যায়, লেখা কিছু নাই, আমার কথা শুনতে হচ্ছে তাদের, বুঝতে পারছেন বিষয়টা? তো তাদের কোয়েশন করার মতো কম স্কোপ থাকে। তো এটাই হলো যে অ্যাপ্রোচ ওয়ে, বুঝতে পারছেন? তো লিটারেচার রিভিউর ক্ষেত্রে তো আমাকে দিতে হবে স্বাভাবিকভাবে লেখা, শুধুমাত্র দেখেন লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমার লেখা আছে, আর কোথাও কিন্তু আমার লেখা নাই, দেখছেন? মোস্টলি আমি বলছি আমাদের এই প্রেজেন্টেশনটা মনে হচ্ছে কন্টেন্ট নাই, উনি হয়তো 15 মিনিটে শেষ করছে, না আমরা 15 মিনিটে শেষ করি নাই। আমাদের এটা শেষ করতে লাগছে হলো যে 24 মিনিট নাকি 24 মিনিট 22 মিনিটের মতো লাগছে। 18 মিনিটে আমাদেরকে এই বেল বাজানো হয়েছে, আমাদেরকে যে ফার্স্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্নিং দেওয়া হয়েছে 20 মিনিটে। তার লাস্ট ওয়ার্নিংটা দেওয়ার আগে আমরা শেষ করে ফেলছি, যেটা হলো যে 22 মিনিট সামথিং মনে হয় আমাদের এটা। দাদা এটা কি আপনাদের গ্রুপ থিসিস হয়? হ্যাঁ, গ্রুপ থিসিস, আন্ডারগ্রেডে গ্রুপ থিসিস হয়, আর মাস্টার্সে একটা থিসিস একজন আমি করে। মাস্টার্সে থিসিস করেছি, আমার সিড জার্মিনেশনের উপর আমার একটা থিসিস আছে। মাস্টার্সে একজন করে হয়, মাস্টার্সে গ্রুপ হয়, হ্যাঁ, ঠিক আছে? গ্রুপ হয় না। হ্যাঁ, তো এই জায়গায় দেখছেন যে আমার এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু আছে, বাট কোনো কিছু কিন্তু আমরা মানে কোনো কিছু লিখে আসি না, আমরা সবকিছু মুখে মুখে প্রেজেন্ট করতেছি। আরেকটা বিষয় কি, আমরা ইংলিশে যেহেতু প্রেজেন্ট করতেছি, অনেক টিচারই আসে আসলে, আমাদের বাংলাদেশে অনেক টিচারই আছে ইংলিশে যখন কথা বলতেছে তারা এটা রিক্যাপ করতে পারে না, বা তাদের এটা ধরতে একটু কষ্ট হয়, ঠিক আছে? তো আমরা এটার ফায়দা নিচ্ছি, বুঝতে পারছেন? আমরা আমরা তিনজনে এটার ফায়দা নিচ্ছি। তো আমাদেরকে খুব কম কোয়েশন করা হয়েছে। তো এটাই আপনাদেরকে বলবো যে রিসোর্স যত কম থাকবে, জাস্ট আপনি উপরে উপরে ছবি দিয়ে ছবিটাকে এক্সপ্লেন করতে থাকেন, ওরা বিরক্ত হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ওরা কোয়েশন করতে পারবে না, বা ওরা ওই ছবির থ্রুতে ওরা হয়তো কোয়েশন করলে যা করবে, বুঝতে পারছেন? ওইটার উপরে আপনি আনসার দিতে পারবেন, কারণ আপনি যেহেতু ছবিটাকে এক্সপ্লেন করতেছেন, আপনি ওইটা আনসার কেন দিতে পারবেন না, বুঝতে পারছেন বিষয়টা? তো এই জিনিসটা আর কি।
তো আমাদের এখানে থ্যাংক অনেক ইউ কিছু ভাই, আমি আজকে অনেক টিপস নিচ্ছি। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের আমাদের আছে যে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা আবার বই মানে আমরা নিজেরা আলাদা আলাদা ভাবে কাজ করছি। এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা আছে না, যেটা কি লিমিটেশন, তো লিমিটেশনটা বের করার জন্য আমরা সবাই লিখছি। বুকের কন্টেন্ট নিয়ে আমরা কাজ করছি, যে বইয়ের কি কি কন্টেন্ট আছে, বুক কন্টেন্ট গুলো নিয়ে কাজ করছি। তারপর আবার আমাদের যে আমরা যে বিবলিওগ্রাফি বানাইছি না, বিবলিওগ্রাফি লিস্ট দিয়ে আছে, যে রেফারেন্স লিস্টটা আলাদা ভাবে করছি, ঠিক আছে। তারপরে আবার এই যে এই আমরা যে লিটারেচার রিভিউ গুলো লেখার জন্য আলাদাভাবে করছি, তাই না, ওই পেপার গুলো সবগুলো এখানে দিয়ে আছে। এই যে পেপার গুলো, যতগুলো পেপার আছে আমরা পড়ছি, ঠিক আছে, এই পেপার গুলো সব কিন্তু আমরা আমাদের পড়ছি। কি সিনোপসিস করা লাগছে? বুঝি নাই। সিনোপসিস সিনোপসিস মনে হয় করতে হচ্ছে আমাদেরকে, সিনোপসিস ছাড়া তো হওয়ার কথা না। হ্যাঁ, তারপরে যে তো হয় না। হ্যাঁ, তারপরে যে পেপারস আছে, আবার প্রজেক্টের ডাটা সেট আছে আমাদের। এটা হলো কি আমাদের ট্রেনিং ডাটা সেট, তাই না। তারপর আবার প্রজেক্টের কোড আছে আমাদের, ঠিক আছে। আমি যে প্রজেক্টটা বানাইছি আর কি, ওই প্রজেক্টের কোড আছে। তারপরে যে টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে কাজ করছি, দেখছেন, টাইম সিরিজ পেপার উইথ ডিসকাশন এন্ড রেজাল্ট, রিপোর্টস এন্ড রিলেটেড ওয়ার্কটা আলাদাভাবে করা হয়েছে। এই যে রিলেটেড ওয়ার্ক, এই যে রিলেটেড ওয়ার্কের পেপার গুলো আলাদাভাবে দেওয়া আছে, যেগুলোর উপর মেইনলি আমরা ফোকাস করবো, এগুলোকে আলাদা করা হয়েছে পেপার গুলোর ভিতরে, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি। ওয়ার্কের টাইম লাইন দিয়ে আছে, আমাদের নিজস্ব একটা টাইম লাইন ফোকাস করে আমরা কাজ করছি। এই যে ওয়ার্কের টাইম লাইন, কে কখন কি সময় কাজ করছে প্রত্যেকটার রেকর্ড রাখা হয়েছে এখানে। যে আমাদের সুপারভাইজার এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের করছে। এই যে এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের সুপারভাইজার এই যে এই জিনিসগুলো করছে, মানে অবজার্ভ করছে, ঠিক আছে। তো আমরা এইভাবে কাজ করার কারণে আমরা মোটামুটি টাইমলি আমাদের কাজটা সেট করতে পারছি। এই যে আমাদের কাছে ডাটা সেটও আছে এখানে, এই যে অল ডাটা সেট আছে আমাদের এখানে। তারপর অ্যানালাইসিস গুলো, এটা মেইনলি আমাদের প্রি প্রসেসিং করতে করতে আমাদের অনেকগুলো ডাটা সেট হয়ে গেছে, ঠিক আছে, এই ধরনের। তারপর স্ন্যাপশট আছে, আমরা স্ন্যাপশট গুলো নিছি। এই যে আমরা একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি আর কি। আমরা যেহেতু ওই সময় পাইথন পারতাম না, আমি নিজেও, তো ওই সময় আমরা এই ধরনের এই যে ওয়েকা সফটওয়্যারটা নিয়ে কাজ করছি, ওয়েকা 3.1 মোস্টলি, ঠিক আছে। এখানে সব ধরনের অ্যালগরিদম গুলো দেওয়া থাকে, ঠিক আছে। এটা যারা রান করতে পারে তাদের জীবনটা খুবই মানে সহজ হয়ে যায় আর কি। এটা আমাকে আমাদের সুপারভাইজার শিখাইছে। এটা বাংলাদেশে খুব কম লোকই জানে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। কিন্তু এটা কাজটা যদি একবার জানা যায়, খুবই সোজা। তো আমরা এই ধরনের মোটামুটি কাজ করছি আর কি। আর আমাদের বই দিচ্ছে স্যার পড়ার জন্য, এই বইগুলো পড়ছি। তো এই আর কি, আমাদের সুপারভাইজার সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল আর কি, সেজন্য আমরা একটু ভালো করছি আর কি, ভালো কিছু শিখতে পারছি। আর মজার বিষয় কি জানেন, আমার এই যে সুপারভাইজার আছে না, আহ এই যে সুপারভাইজার, এই যে বাইজিৎ স্যার, উনি আমার এই পেপারের থ্রুতে পিএইচডি পাইছে, রিসেন্টলি গেছে, গতকালকে আমাকে ফোন দিছে। আর আমাকে একটা উপহারও দিছে। আমাকে এবার এডব্লিউএস আছে না, এডব্লিউএস প্রিমিয়াম, আমাকে উনি অ্যাক্সেস দিছে। তো আমি যত ধরনের এডব্লিউএস প্র্যাকটিস করতে চাই আমি প্র্যাকটিস করতে পারবো এখন, ঠিক আছে। তো উনি ওইখানে গিয়ে আমাকে এটা দিছে আর কি। তো এই আর কি, তো উনি খুবই হ্যাপি। আর উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছে যে আমি যেন ওনাকে ফার্স্ট অথর বানাই। তো আমার কোনো অসুবিধা ছিল না, তো আমি ফার্স্ট অথর বানাইছি ওনাকে, এই আর কি। তো আপনারা এভাবে কাজগুলো করেন, আপনাদের আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকের এই পর্যন্ত রাখি নাকি? আসলে এটা পুরোটাই অ্যাকচুয়ালি